ওকে, তো শুরু করি। তো আমরা সবাই তো জানি একটা নাম্বার, মানে কোন একটা নাম্বারে প্রাইম বলা হবে কখন, মানে প্রাইম নাম্বার কি? কেউ একজন অ্যান্সার দিতে পারে? ভাই প্রাইম নাম্বার হলো যে যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, মানে যেমন 17কে 1 আর 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে এটা হচ্ছে প্রাইম। আর 8 হচ্ছে প্রাইম না, কারণ 8কে 1 আর 8 ছাড়াও 2 আবার 4 দিয়েও ভাগ করা যায়। ওকে, হ্যাঁ ঠিক আছে। দেন 1 কিন্তু প্রাইম নাম্বার না, 2 প্রাইম, 3 প্রাইম এরকম। সো যদি জিনিসটা আরেকটু ডিফারেন্ট হইতো বলি, মানে আমরা সবাই তো জানি এই সংজ্ঞাটা বা এই ডেফিনেশনটা, যে কোনো একটা নাম্বারকে 1 এবং ওই সংখ্যা দ্বারা, মানে 1 আর ওই যে সংখ্যার কথা বলতেছে ওই সংখ্যা দ্বারা যদি অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ না করা যায়, সেই ক্ষেত্রে ওই নাম্বারটা প্রাইম। তো এই জিনিসটা এরকম ভাবেও তো বলা যায় যে কোনো একটা নাম্বারের ডিভাইজারের সেটের সাইজ যদি 2 হয়, মানে সহজ কথা বলতে কোন একটা নাম্বারের যদি এক্স্যাক্টলি 2টা ডিভাইজার থাকে তাহলে নাম্বারটা প্রাইম, এটা বলা যায় না? তো এর ভিতরে কিন্তু একও পড়ে, একের কিন্তু ডিভাইজার একটা, তো এটা প্রাইম নাম্বার না। মানে সহজ কথা, কোন একটা নাম্বারের এক্স্যাক্টলি 2টা ডিভাইজার থাকলে সেটা প্রাইম নাম্বার। তো এইভাবে বলা যায়। তো আমরা সবাই তো যখন বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখি, তো কোনো একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না এটা চেক করার যে কোডটা, ওইটাও তো শিখি না? সো একটু যদি দেখি কোডটা, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলে ওই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না কিভাবে বের করবো আমরা। ওকে, সো স্ক্রিন দেখা যায় না? বললাম আমি একটা ইনপুট নিলাম, আমারে বললো কি একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না, এইটা আমারে জাস্ট বলতে বলছি নাম্বারটা প্রাইম হলে প্রাইম প্রিন্ট করো, প্রাইম না হলে নন প্রাইম প্রিন্ট করো। সো আমরা কিভাবে বুঝবো একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না? সো আমরা ডেফিনেশনে বলছি কোনো একটা নাম্বারকে যদি 1 আর ওই যে n, এই নাম্বার দুইটা বাদে যদি আর কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইজেবল করা যায় তাহলে তো প্রাইম না, আর নয়তো প্রাইম। সো 1 আর n বাদে এর লেফট সাইডে যত নাম্বার আছে আর 1 আর n এর পরে রাইট সাইডে যত নাম্বার আছে, এই নাম্বারগুলো নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। জাস্ট আমার চেক করতে হবে কি 1 আর n এর মাঝখানে যতগুলো নাম্বার, এই নাম্বারগুলোর কোন একটা নাম্বার দিয়ে ডিভাইজেবল হয় কিনা। 1 আর n এর মাঝখানে যতগুলো নাম্বার আছে, কতগুলো নাম্বার আছে? n-2 সংখ্যক নাম্বার আছে। তো এই n-2 সংখ্যক নাম্বারের কোনো একটা দিয়ে যদি n ডিভাইজেবল হয়, তাহলে আমি কি বলতে পারি যে আমার এই n প্রাইম নাম্বার না। সো এই জিনিসটা কোডে লেখলেই তো হয় না? মানে আমার সংজ্ঞাটা ছিল যে নাম্বারকে 1 আর ওই নাম্বার দ্বারা ডিভাইজেবল করানো, ডিভাইজেবল না সেটা হচ্ছে প্রাইম নাম্বার। তাইলে আমি মাঝখানে যতগুলো নাম্বার আছে এর কোনো একটা নাম্বার যদি ডিভাইজেবল পাই, তাইলে বলতে পারি এই নাম্বারটা প্রাইম না। ওকে, সো আমি যদি একটা ফাংশন লিখি ইস বুলিয়ান টাইপের, যেটা আমার রিটার্ন করবে এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না। তো ফাংশন আই থিঙ্ক সবাই জানি, তো ফাংশনের রিটার্ন টাইপে লিখলাম বুলিয়ান, নাম দিলাম ইস প্রাইম, তো এর প্যারামিটার হবে একটা n, আর এই n এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না ও আমার রিটার্ন করবে। এখন n যদি 2 এর থেকে ছোট হয়, তার মানে কি এটা রিটার্ন ফলস করবে, মানে কি এটা প্রাইম নাম্বার না, রিটার্ন ফলস করছে মানে প্রাইম না। এটা কি ইজ প্রাইম মানে প্রাইম কি না? ও ফলস রিটার্ন করছে না, প্রাইম না। ক্লিয়ার? আমরা আর কি করতে পারি এখন? তার মানে কি নাম্বারটা 2 এর সমান বা বড়, তাহলে আমরা জাস্ট চেক করব এখন ওই এই n দিছে, তাহলে আমরা চেক করব 2 থেকে n-1 অবধি, 2 থেকে n- অবধি কোনো একটা নাম্বার দিয়া n ডিভাইজেবল কিনা। ওকে, সো ফর ইন্টিজার I সমান 2, I less than is equal to n-1 I plus plus। এখন কি করব, এখন একটা নাম্বার অন্য কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইজেবল কিনা, মানে সহজ কথা a b দিয়ে ডিভাইজেবল কিনা, জাস্ট এটা চেক করব কিভাবে, সবাই তো জানি a mod b is equal to 0, এরকম না?
তার মানে কি দাঁড়াইলো n mod i। এই যে n এই নাম্বারটা যদি কোনো একটা i দিয়া, কোনো একটা i বলতে 2 থেকে n - 1 এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে যদি ডিভাইজেবল হয়, ভাগশেষ 0 থাকে, তাইলে আমি রিটার্ন করব কত? ফলস, যে এই নাম্বারটা প্রাইম না। এখন দেখা গেল আমি লুপটা চালাইলাম 2 থেকে n - 1 অবধি, বাট কখনো এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকলো না। তার মানে কি 2 থেকে n - 1 অবধি কোনো একটা সিঙ্গেল নাম্বার দিয়েও আমার n ডিভাইজেবল হয় নাই, তার মানে নাম্বারটা প্রাইম আমি পাই গেছি। কারণ আমি জানি নাম্বারটা নন প্রাইম হওয়ার জন্য 2 থেকে n - 1 কোনো একটা i দিয়ে ডিভাইজেবল হইতে হবে। সো যেহেতু এখনো ফর লুপের মধ্যেই আছে, এখান থেকে রিটার্ন করে নাই, যেহেতু একবার শেষে চলে আসছে, তার মানে কি রিটার্ন করবে কি ট্রু, যে নাম্বারটা হ্যাঁ প্রাইম। মানে ফাংশনে তো আমরা জানি যদি এইখান থেকে রিটার্ন করে তাইলে নিচ পর্যন্ত তো আসবেই না, এইখান থেকে ফাংশন শেষ। বাট যদি এই পর্যন্ত আসে, তার এই পর্যন্ত আসছে মানে কি যে 2 থেকে n অবধি কোনো একটা নাম n - 1 অবধি কোনো একটা নাম্বার দিয়ে n রে ডিভাইড করতে পারে নাই, আর এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকেও নাই, আর আমার পুরা ফাংশনটার রিটার্নও করে নাই। তো যেহেতু এই ফর লুপের ভিতরে এই কন্ডিশনে ঢুকেই না, তার মানে বলতে পারি নাম্বারটা প্রাইম, আর শেষে রিটার্ন করে দেবো কি ট্রু। সো এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? পর্যন্ত কারো কোশ্চেন আছে? আমি জানি অনেকেই পারে এইখানের এইগুলা, কিন্তু যারা একটু বেসিক, আমি বলতে চাচ্ছি যে যারা একেবারে শুরুর দিকে আছে নাম্বার থিওরি, সো ওরা যদি একটু কনফিউজ থাকে এই জিনিসগুলো নিয়ে, তাহলে কোশ্চেন করতে পারো। আবার বলতেছি, এই যে নাম্বার থিওরি বা ম্যাথমেটিক্স জিনিসটা অনেক কোর থেকে শিখতে হবে। যদি কারো মনে হয় যে না আমার অনেক গ্যাপ আছে, তাইলে সে ক্লাস 9-10 ইন্টারের এই বইগুলো চাইলে আবার রিভাইজ দিতে পারো। দেখা যাবে নাম্বার থিওরির বেশিরভাগ টপিকই ওইখান থেকে, বেশিরভাগ না অলমোস্ট 90% তো এইখান থেকেই আসে। সো প্রবলেম থাকলে এখানে ফ্রি মানে ইজিলি জিজ্ঞেস করতে পারো, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে। সামনে করলাম কি যে একটা ফাংশন লিখলাম যে এখানে আমার একটা n দিলে ওই নাম্বারটা প্রাইম কিনা আমার রিটার্ন করবে। তো আমি শুরুতেই একটা কর্নার কেসের মতো চেক করে নিলাম যে নাম্বারটা n 2 এর থেকে ছোট কিনা। যদি 2 এর থেকে ছোট হয় তাহলে 0 অথবা 1 অথবা যে কোনো নেগেটিভ ভ্যালু হইতে পারে। সো নেগেটিভ ভ্যালু নিয়ে তো আমার কাজ নাই, 0 থেকে 1 সব বলছে কি যে 0 আর 1 হইলে রিটার্ন করবো ফলস, এটা প্রাইম নাম্বার না। অন্যথায় কোনো একটা নাম্বার প্রাইম কিনা এটা চেক করার জন্য করবো কি 2 থেকে n - 1 পর্যন্ত একটা লুপ চালাবো। কোনো একটা i দিয়ে যদি ওই n রে ডিভাইড করা যায়, তার মানে বলতে পারি যে নাম্বারটা ডিভাইজের সংখ্যা বেশি, 2 এর থেকে বেশি। মানে মাঝখানে অন্য কোনো নাম্বার দিয়েও ওই নাম্বারটার ওই n এর ডিভাইড করা যায়, সো এই কারণে রিটার্ন ফলস, মানে নাম্বারটা প্রাইম না, নন প্রাইম। আর যেহেতু এই ফর লুপে 2 থেকে n - 1 এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইজেবল না করা যায়, এই ইফ কন্ডিশনের মধ্যে না ঢুকে, তার মানে কি আমার শেষ পর্যন্ত চলে আসছি, আর শেষ পর্যন্ত চলে আসা মানে নাম্বারটা প্রাইম। সো জাস্ট এখন এই ইস প্রাইম ফাংশন কল করছি, মাঝখানে n রে আর্গুমেন্ট হিসেবে দিছি, যে যদি n ইস প্রাইম হয় এন্ড এটা যদি ট্রু রিটার্ন করে, তার মানে কি নাম্বারটা প্রাইম নয়তো প্রাইম না। সো আই থিংক ক্লিয়ার জিনিসটা। সো আমি যদি এইখানে 5 দেই, তাহলে 5 কি প্রাইম নাম্বার? হ্যাঁ প্রাইম। তাহলে রিটার্ন করবে কি, এখানে প্রিন্ট করবে কি, এত লোডিং কেন নেই, প্রাইম। সো যদি এখানে 31 দেই, 31 কি প্রাইম নাম্বার? হ্যাঁ, 1 আর 31 বাদে অন্য কোনো নাম্বার দিয়ে 31 টা ডিভাইড করা যায় না, সো 31 প্রাইম নাম্বার। যদি 34 দেই, তাহলে 34 তো প্রাইম নাম্বার দেখতে পাইতেছি, 2 দিয়ে ডিভাইড করা যায়, সো 7 দিয়ে যায়, 14 দিয়ে 14 না 17 দিয়ে যায়। তাহলে লোডিং দিয়ে দেখি, 34 নন প্রাইম। সো এখন এই জিনিসটার কমপ্লেক্সিটি কত দাঁড়াইলো? এই যে একটা প্রাইম একটা নাম্বার প্রাইম কেনা, এই যে কোডটা লিখলাম, এর কমপ্লেক্সিটি দাঁড়াইলো কত? এই দেখ এখানে 2 থেকে n - 1 অবধি একটা লুপ চলছে, মানে কি অর্ডার অফ n এর লুপ চলছে। তাহলে ইস প্রাইম ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কত আমি বলতে পারি অর্ডার অফ n। ঠিক আছে, সো অর্ডার অফ n তো আর একটা ভালো কোনো সলিউশন না। সো এই
সাপোজ আমারে জিজ্ঞেস করলো যে এন নাম্বার কিউ সংখ্যক বার জিজ্ঞেস করলো, মানে কোয়েরি দিয়া কিউ সংখ্যক বার জিজ্ঞেস করলো যে আমার এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, বারবার জিজ্ঞেস করতেছে। সো যদি আমি এখানে একটু দেখি, ধর এন এর ভ্যালু দিল n is equal to দিল 1 e 5 মানে 10 to the power 5, আর সাপোজ কোয়েরি জিজ্ঞেস করলো আমার 10 to the power 5 মানে 10 to the power 5 সংখ্যক বার জিজ্ঞেস করলো এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না। তো তখন কিন্তু আমার কমপ্লেক্সিটি দাঁড়াবে কত, আমার কিউ সংখ্যক তো লুপ চালানি লাগবে, কিউ কিন্তু আমার কোনো একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না সেটা চেক করার জন্য আমার কত কমপ্লেক্সিটি লাগতেছে, অর্ডার অফ n। সো এখানে n কাজ করতেছে মানে কিউ ইনটু n, তাহলে কিউ ইনটু n এর কমপ্লেক্সিটি মানে টোটাল ভ্যালু দাঁড়ায় কত, যদি ওয়ার্স্ট কেস হিসাব করি তাইলে n ইনটু কিউ 10 টু দি পাওয়ার 10, যেটা খুব একটা ভালো কমপ্লেক্সিটি না। সো যদি এইটা একটু কমানোর ট্রাই করি, মানে এই যে অর্ডার অফ m থেকে কিছু কমানো যায় কিনা দেখি। সো আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার, এটার কমপ্লেক্সিটি দ্বারা অর্ডার অফ n। সো এখন অর্ডার অফ n অনেক ভালো কোনো টাইম কমপ্লেক্সিটি না, আমরা এটারে কম কমপ্লেক্সিটিটা কমানোর ট্রাই করব, মানে আমাদের কোডটা আরেকটু এফিশিয়েন্ট করার ট্রাই করব। সো আমরা যদি একটা জিনিস দেখি, কোন একটা নাম্বার n সাপোজ, সো n এর যদি কোনো নাম্বার দিয়ে ডিভাইজেবল হয়, মানে n এর কিভাবে ডিভাইজার হিসাব করতে পারি আমরা, যদি একটা ভালো এক্সাম্পল দেই, সাপোজ 36। তো 36 এর ডিভাইজার গুলা কি কি, আমরা যদি লিখি 1 2 3 4, তারপরে 6 আছে, তারপরে আছে কত 9 আছে, 12 আছে, তারপরে 18 আর 36, এই কয়টা না। সো আমরা যদি একটু খেয়াল করি এখানে, সেটা 36 না নিয়ে 32 নিলে কিভাবে হবে, 1 2 তারপরে 4 দিয়ে যাবে, দেন 8 দিয়ে যাবে, দেন 16 দিয়ে 32। আচ্ছা এবারে তো আর নাই নাকি, 8 16 দুগুণে 32, ওকে আর নাই। সো এখন এই জিনিসগুলো আসছে কিভাবে, এই যে 32 এর ডিভাইজার এটা কিন্তু দেখ ডিভাইজার গুলো কিন্তু পেয়ার ওয়াইজ কাজ করে না, এই যে 1 ইনটু 32, দেন কিভাবে আসে 2 ইনটু 16 না, দেন 4 ইনটু 8। দেখ তাহলে আমরা কোনো একটা নাম্বার n, সো n এর ডিভাইজার গুলারে আমরা কিভাবে লিখতে পারি, পেয়ার আকারে লিখতে পারি না, যে a ইনটু b, দেন লিখতে পারি c ইনটু d। সো একটা নাম্বার বড় আর একটা নাম্বার ছোট নাকি এই a আর b এর মধ্যে, আর এই c আর d এর মধ্যেও কি একটা নাম্বার ছোট একটা নাম্বার বড়। সো এখন দেখা যায় যে আমরা এরকম পেয়ার ওয়াইজ যদি ডিভাইড করি, ছোটটারে আগে লিখি বড়টারে পরে লিখি, তাহলে দেখা যাবে এই যে ছোট মানে এই বরাবর যে যতগুলো নাম্বার আছে সেইটার ম্যাক্সিমাম যেটা, তা কিন্তু কখনো এই স্কয়ার রুট n এর বেশি যাবে না। মানে 32 এর রুট করলে কত হয়, 32 এর রুট করলে সো 5 পয়েন্ট সামথিং, তো আমরা এই ফ্লোর জিনিস ধরলাম, তো 5 ধরলাম। তার মানে কি আমরা কিন্তু দেখতে পাইতেছি এই বরাবর যদি ডিভাইড করি তাহলে 4 পর্যন্ত গেছে হাইয়েস্ট ছোটটা। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা যদি চেক করি 2 থেকে চেক করতেছিলাম কত পর্যন্ত, n-1 পর্যন্ত, বাট আমরা যদি চেক করি আমরা জাস্ট এই ফার্স্ট পেয়ারটা নিয়ে কাজ করব। আমরা বলছি কি ডিভাইজার গুলোকে পেয়ার ওয়াইজ রাখতে পারি না, সো আমরা পেয়ারের কি আমাদের তো দুইটা ভ্যালু খোঁজার দরকার নাই। আমার এই 32 যদি 16 দিয়ে ডিভাইজেবল হয়, তার মানে কি একটা ছোট ভ্যালু আছে যেটা দিয়ে মানে 32 রে 16 দিয়ে ডিভাইড করলে তো ভাগফল 2 আসে, সো 2 দিয়েও তো আলটিমেটলি ডিভাইজেবল, উল্টাটা বললে। তার মানে কি আমাদের দরকার কি ছোটটা খোঁজা, কারণ আমরা টাইম কমপ্লেক্সিটি কমানো ট্রাই করতেছি, শুরু থেকে লুপ চালাইতেছি না, 2 থেকে লুপ চালাইতেছি। তাহলে শুরু থেকে লুপ চালাবো, যখনই একটা নাম্বার দিয়ে ডিভাইজেবল পাবো তখন এখান থেকে ব্রেক করে দিব,
তাহলে আমরা দেখতেছি কি আমাদের পেয়ার ওয়াইজ যদি ডিভাইজার গুলার লিখি তাহলে এই ছোট যেটা প্রত্যেকটা পেয়ারের ছোট ভ্যালুটা, এই যতগুলো ছোট ভ্যালু এর ভিতরের যেটা ম্যাক্সিমাম তা কিন্তু কখনোই এই স্কোয়ার রুট এন এর বেশি যাবে না। আমি যদি একটা এন নিই, সো স্কোয়ার রুট অফ এন এর বেশি কখনোই এই মিনিমাম ভ্যালুটা যাবে না। তো আমি যদি স্কোয়ার রুট অফ এন এর পর্যন্ত, মানে সহজ কথা 2 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত, 2 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত কোন মাঝখানে কোনো একটা নাম্বার দিয়া যদি এই এন রে ডিভাইড করে, তার মানে কি নাম্বারটা প্রাইম না, এটা আমি বলে দিতে পারি। কারণ কি, যদি 2 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত কোনো একটা নাম্বার দিয়ে এন রে ডিভাইড করে, তাহলে আমি বলতে পারি এই যে পেয়ারের ছোট কোনো একটা ছোট ভ্যালু, মানে কোনো একটা পেয়ারের একটা ছোট ভ্যালু ওইটা। বুঝতে পারছি কিনা? আরেকটু যদি একটা एग्जांपल দেই, সাপোজ আমি কঠিন एग्जांपल যদি দেই, কঠিন তো না, আচ্ছা 100 ধরলাম, 100 না 60 ধরি। সো 60 এর আমি কিভাবে লিখতে পারি, তো 1 ইনটু 60, আবার লিখতে পারি 2 ইনটু 30, সো আবার লিখতে পারি 3 ইনটু 20, আবার লিখতে পারি 4 ইনটু 15, আবার আর কিছু লিখতে পারি 6 ইনটু 10, আর একটা লিখতে পারি 5 ইনটু 12। আর তো কিছু লিখতে পারি না, আই থিংক 6 7 ওকে, আর কিছু লিখতে পারি না, ক্লিয়ার? সো এখন যদি আমরা দেখি এই যে যেটা বলতেছিলাম, মেন প্রত্যেকটা মানে ডিভাইজার গুলারে আমরা পেয়ার আকারে লিখতে পারি না। সো পেয়ার আকারে লিখলে কি হইতে 1 ইনটু 60, 2 ইনটু 30, 3 ইনটু 20, 4 ইনটু 15, 5 ইনটু 12, 6 ইনটু 10। তো দেখ আমি প্রত্যেকটা পেয়ারের মিনিমাম ভ্যালুটা বাম সাইডে লিখছি। দেখ তাহলে বাম সাইডের মধ্যে যেটা ম্যাক্সিমাম কত 6, এটা কিন্তু স্কয়ার রুট অফ n এর ক্রস করে না। তো সাইডের স্কয়ার রুট অফ n করলে কত হয়, কত 7 প্লাস 7 সামথিং। তো দেখ এটা কিন্তু 7 এর থেকে ছোট আছে 6। তার মানে আমি বুঝতেছি কি যে যদি 2 থেকে 7 এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়া আমার 60 রে ডিভাইড করে, তার মানে কি আমি বলতে পারি নাম্বারটা প্রাইম না। দেখ 2 থেকে 7 এর মধ্যে কতগুলো নাম্বার দিয়ে 60 রে ডিভাইড করতেছে, 2 3 4 5 6 সবগুলো নাম্বার দিয়ে। এন্ড 2 দিয়ে ডিভাইড করা মানে কি 60 রে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 30, তার মানে কি 30 দিয়েও আলটিমেটলি 60 ডিভাইড হবে। তো আমার ওই বড় নাম্বারটা খোঁজার তো দরকার নাই, ওই পর্যন্ত লুপ চালানোর দরকার নাই। আমার জাস্ট ওইগুলা বাদ দিয়ে ছোট পেয়ারের ভিতরে ছোট ভ্যালুটার উপরে ইটারেট করতে পারলেই তো হয় না। সো আমি যদি এই অবজারভেশনটা দেখি যে কোনো একটা নাম্বারের স্কয়ার রুট n পর্যন্ত গেলেই হয়, কারণ কি এই যে পেয়ারের জিনিসটা যে বুঝাইলাম এটা। সো এর আরো রিজন আছে, একটু ইন্টারনেট ঘাইটা দেখলেই পাবি, সব তো এখানে ডিসকাস করা পসিবল না। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? হ্যালো, জি ভাই ক্লিয়ার। ওকে, সো এটা যদি একটু এটা দিই, দেখ তাহলে আমি এতক্ষণ কি বলছি এটা থাকুক, যে এইখানে 2 থেকে আমি জাস্ট করব কি স্কয়ার রুট n পর্যন্ত লুপটা চালাবো। সো আমি যদি এইখানে 2 থেকে স্কয়ার রুট n পর্যন্ত লুপটা চালাই, তাইলে কিন্তু জিনিসটা হইতেছে যে 2 থেকে স্কয়ার রুট অফ n পর্যন্ত কোনো একটা নাম্বার দিয়া যদি ওই n এর ডিভাইড করা যায়, তাহলে আমি বলতে পারি যে না নাম্বারটার n এর 2 এর থেকেও বেশি ডিভাইজার আছে, মানে 1 আর n বাদে অন্য কোনো নাম্বার দিয়েও n ডিভাইজেবল, তাহলে রিটার্ন ফলস, মানে নাম্বারটা প্রাইম না, অন্যথায় নাম্বারটা প্রাইম। তো এটা যদি রান করি আই থিংক সেম ভাবে কাজ করবে। 34 নন প্রাইম। ওকে, সো এখন দেখ এখানে স্কয়ার রুট n, সো এটা তো একটু একটা কমপ্লেক্সিটি আছে না, কোন একটা n এর ভ্যালুর স্কয়ার রুট, মানে কোন একটা ভ্যালুর রুট বের করে দেবে, সেটারও তো কিছু কমপ্লেক্সিটি আছে, মানে একটু সামান্য হলেও তা আছে। আমরা যদি এই জিনিসটা এইভাবে লিখি i ইনটু i, ওয়াইল যতক্ষণ না সরি এইখানে i ইনটু i
লেস দেন ইজ ইকুয়াল টু এন, মানে যতক্ষণ পর্যন্ত আই স্কোয়ার এন এর সমান বা ছোট। তো উল্টা জিনিস লিখতেছি, মানে কি, ধর আমি এই 60 জন্যই আমি বলতেছি কি 2 থেকে 7 পর্যন্ত লুপ চালাবো। আমি করতেছি কি 2 থেকে লুপ চালাইতেছি, এইটা ধর বাদ, তাহলে 2 এর জন্য লুপ চালাইলাম, দেখলাম কি 2 স্কোয়ার মানে কত 4, 4 কি 60 থেকে ছোট। তারপরে 3 এর জন্য লুপ চালাইলাম, দেখলাম কি 3 স্কোয়ার মানে কত 9, 60 থেকে ছোট। 4 স্কোয়ার মানে কি 16, 60 থেকে ছোট। 5 স্কোয়ার 25, 60 থেকে ছোট। 6 স্কোয়ার 36, 60 থেকে ছোট। 7 স্কোয়ার 49, 60 থেকে ছোট। 8 স্কোয়ার 64 মানে কি 60 থেকে বড়। তার মানে আমি বলতে পারি কি আমার 60 স্কোয়ার রুট অফ এন কত 8 থেকে ছোট, তাহলে আমার আই এখন ব্রেক করা দরকার, স্কোয়ার রুট এন এ চলে আসছে নাকি। আচ্ছা, এই অপটিমাইজেশনটা বোঝা গেছে কিনা? এ পর্যন্ত কোশ্চেন আছে কারণ? হ্যালো, ওকে ওকে, ধরে নিলাম কোশ্চেন নাই। সো আমরা একটা কাজ করব এখন। এটা ছিল কি সিঙ্গেল একটা নাম্বারের প্রাইমারিটি টেস্ট। এখন যদি আমারে বলে যে আমার একটা এন দেয়া থাকবে, ওকে, এন বলতে সাপোজ আর মানে রাইট পয়েন্টার দেয়া থাকবে। সো 1 থেকে রাইট পর্যন্ত কতগুলো নাম্বার প্রাইম বা কোন কোন নাম্বারগুলো প্রাইম সেগুলো প্রিন্ট করো। কি বলছি, 1 থেকে এন পর্যন্ত কতগুলো নাম্বার প্রাইম বা 1 থেকে রাইট পর্যন্ত। সো এই জিনিসটা কেমনে করবো আমরা? সাপোজ এখানে একটা রাইট দিল বা এন দিল, সো আমরা করবো কি 1 থেকে এন পর্যন্ত কতগুলো নাম্বার প্রাইম। সো একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i সমান 1 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত i প্লাস প্লাস। জাস্ট কি করব, ইফ যদি is prime of n, sorry, is prime of I is equal to 1 মানে ট্রু হয়, এখানে ট্রু লিখে দিই, তাহলে সি আউট করব I, দেন স্পেস দিব। এই তো, তার মানে কি করলো, আমার বললো 1 থেকে n পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রিন্ট করো। তাহলে আমি করলাম কি 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাইলাম, দেখলাম i প্রাইম কিনা। যদি i প্রাইম হয় মানে is prime of I, এই ফাংশনটা যদি ট্রু রিটার্ন করে তার মানে কি ওই i প্রাইম, তাহলে ওই i টা আমি প্রিন্ট করে দিলাম। সো এটা একটা সলিউশন হইতে পারে নাকি। সো যদি এটা রান করি, আমার যদি 10 দেয়, সো 10 এর নিচে প্রাইম নাম্বারগুলো কি কি 2 3 5 7, তো 2 3 5 আর 7 প্রিন্ট করার কথা, 2 3 5 7 প্রিন্ট করছি। ওকে, সো বাট দেখ এইটা টাইম কমপ্লেক্সিটি কত, এই যে আমি লিখলাম এখানে তো আমি দেখতেছি একটা অর্ডার অফ এন এর লুপ চলতেছে, মানে এন গুণ হবে টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে অর্ডার অফ এন গুণ হইল, দেন এই যে ইস প্রাইম ফাংশন এটার একটা টাইম কমপ্লেক্সিটি আছে না। আমি তো দেখতেছি যে এইখানে লাস্ট একটা অর্ডার অফ অন এর ইফ কন্ডিশন আছে, বাট একটা ফাংশন আছে, কিন্তু এতটুকু দিয়ে কিন্তু আমি এই 4-5 লাইন বুঝাইতেছি জিনিসটা এমন না। মানে আমি এই ফাংশনটার মধ্যে কল করতেছি, দেন এই ফাংশনে যাইতেছে, এই ফাংশনের আবার একটা এই স্কয়ার রুট এন লুপ চলতেছে, তার মানে স্কয়ার রুট এন গুণ হবে এখানে এন ইন্টু স্কয়ার রুট এন। ক্লিয়ার? সো এই সেম কোশ্চেনটা যদি আমার কিউ সংখ্যক বার করে, তার মানে কিন্তু কিউ গুণ হবে, কিউ কিন্তু তখন গুণ হবে। তার মানে দেখ কমপ্লেক্সিটি কত দাঁড়ায়, যেটা কিউ ইন্টু এন ইন্টু স্কয়ার রুট এন। সো এখন যদি জিনিসটা এমন হয় যে আমি স্কয়ার রুট এন বাদ দিতে পারি, স্কয়ার রুট এন যদি কোনোভাবে বাদ দিতে পারি, স্কয়ার রুট এন বাদ দিতে পারি কথাটার মানে কি, যে আমি যদি আগে কোনোভাবে সেভ করে রাখতে পারি যে এই নাম্বারটা প্রাইম অথবা এই নাম্বারটা প্রাইম না। জিনিসটা এমন যে ধর এখানে তো আমি করতেছি কি আই পাঠাইতেছি এন্ড একটা লুপ চালাইতেছি 2 থেকে স্কয়ার রুট এন পর্যন্ত, যে এই 2 থেকে স্কয়ার রুট এন এর পর্যন্ত কোনো একটা ভ্যালু দিয়া ওই এন রে ডিভাইড করে কিনা। ক্লিয়ার? সো আমার করা লাগতেছে কি আই প্রত্যেকটা আই এর জন্য স্কয়ার রুট এন একটা লুপ চলতেছে, এই নাম্বারটা প্রাইম কিনা তার জন্য লুপ চালাই চেক করতেছে। কিন্তু যদি এইরকম কোনোভাবে করা যায় একটা অ্যারেতে, যে সাপোজ 5 যদি প্রাইম হয় তাহলে 5 এর একটা সেভের কিছু একটা থাকবে যেখানে 5 প্রাইম, তার জন্য টিক চিহ্ন থাকবে বা 1 থাকবে।
তো 1 মানে হইলো প্রাইম আর 0 মানে হলো নন প্রাইম। তো এমন একটা অ্যারে থাকবে যেখানে 5 নম্বর ইন্ডেক্সে যদি 0 থাকে তাহলে 5 প্রাইম না, 5 নম্বর ইন্ডেক্সে যদি 1 থাকে তাহলে 5 প্রাইম, এরকম। So, এরকম কিছু একটা যদি করা যায়, সাপোজ আমি যদি এরকম কিছু একটা করতে পারি যে হ্যাঁ প্রাইম নামে একটা অ্যারে রাখবো, যেটা সাপোজ আমার n+1 সাইজের, মানে যেহেতু আমার বলছে 1 থেকে n পর্যন্ত করতে। So, আমার যদি এরকম থাকে আর আমি এখানে কিছু ক্যালকুলেশন করে রাখলাম, এখানে সাপোজ ক্যালকুলেশন করলাম, ওকে। সো কিছু ক্যালকুলেশন করে রাখলাম যেখানে এই কথাটা বললাম ওই যে একটু আগে, প্রাইম অফ আই, সাপোজ কোন একটা আই ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে কি নন প্রাইম, এটার মানে হলো নন প্রাইম। আর যদি কি বলে প্রাইম অফ আই ইজ ইকুয়াল টু 1 তার মানে কি এই নাম্বারটা প্রাইম। সো এই ক্যালকুলেশনটা ধরলাম ইমাজিনারি যে আমি কইরা নিলাম ক্যালকুলেশনটা, দেখ তাইলে জিনিসটা মাঝখানে কি হয়, জাস্ট আমি এইখানে ইস প্রাইম অফ আই, এটা তো আলাদা স্কয়ার রুট এন লাগতেছে, কিন্তু আমি স্কয়ার রুট এন এর পরিবর্তে যদি আমি করি এরকম যে প্রাইম অফ আই যদি ইজ ইকুয়াল টু 1 হয়, দেখ এই কন্ডিশনটা কিন্তু অর্ডার অফ অনেক কাজ করতেছে। জাস্ট আমার আগে বারবার স্কয়ার রুট অফ এন এর একটা ক্যালকুলেশন লাগতেছে না। আমি যদি এখানে ফাংশনটা কল করতাম যে নাম্বারটা প্রাইম কিনা, তার জন্য কিন্তু স্কয়ার রুট এন লাগতো, মানে একটু কস্টলি হইতো। বাট আমার ওই স্কয়ার রুট এন এর পরিবর্তে আমি যদি আগে কিছু ক্যালকুলেশন করে রাখতে পারি, এন্ড মানে এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, ওই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, এরকম যদি আগে একটা কিছু ক্যালকুলেশন করে রাখতে পারি, তাহলে কিন্তু অর্ডার অফ অনে আমি ইজিলি বলতে পারবো হ্যাঁ এই নাম্বারটা প্রাইম, এই নাম্বারটা প্রাইম না, তাহলে এই নাম্বারটা প্রিন্ট করো, এই নাম্বারটা প্রিন্ট করতে হবে না, এরকম আর কি। সো তখন কিন্তু এই স্কয়ার রুট এনটা বাদ চলে যায়, তখন জাস্ট কিউ ইনটু এন হয়। ক্লিয়ার? সো এখন বিষয় হচ্ছে যে আইলে আমি 1 থেকে n পর্যন্ত, এটা তো করতেছি কি 1 থেকে n পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না জাস্ট একটা অ্যারেতে সেভ করে রাখা। সো এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটা করার জন্য আমাদের জানতে হবে সিভ অ্যালগরিদম। সো সিভ এর ফুল মিনিং হচ্ছে ইরাথোনিসিস, কি জানি একটা নাম আছে, গুগলে সার্চ দিয়ে দেখিস, আমার উচ্চারণ মনে নেই। সো আমরা সহজে বলতে পারি সিভ অ্যালগরিদম, এইটার কাজ হচ্ছে আমি যদি এক মানে চাই 1 থেকে n পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম নাকি কোন নাম্বারটা মানে কোনটা প্রাইম আর কোনটা নন প্রাইম, সেটা এখান থেকে বইলা দিবে সিভ অ্যালগরিদম। সো সিভ অ্যালগরিদম কিভাবে কাজ করে আমি যদি একটু দেখি, ওকে আমরা করতেছিলাম কি 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে সাপোজ n পর্যন্ত গেছি, এন্ড চেক করছি কি 1 প্রাইম কিনা, সেটা ওই এই প্রাইমের ভিতরে দিছি, জাস্ট যদি প্রাইম হয় তাহলে রিটার্ন করছে 1, বাট ওই যে আলাদা স্কয়ার রুট n কমপ্লেক্সিটি লাগছে, এরকম করতে করতে 2 দিলাম একবার, 3 দিলাম একবার, 4 দিলাম একবার। বাট আমরা যদি একটা জিনিস খেয়াল করি, জিনিসটা এমন, এইখানে আমার লেখা আছে কিছু জিনিস, মানে সিভ অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা যদি একটু খেয়াল করি। ওকে, সো এই ভেরিয়েবলটার নাম দিলাম চেক ভেরিয়েবল, এটা চেক করবে যে এটা প্রাইম নাকি প্রাইম না। ওকে, যদি চেক অফ আই 0 থাকে তার মানে কি ওই নাম্বারটা প্রাইম না, 0 মানে ফলস, এটা প্রাইম না। আর চেক অফ আই সমান যদি 1 হয় তার মানে কি প্রাইম। সো আমি করব কি এইখানে একটা সিভ অ্যালগরিদম চালাইয়া জাস্ট চেক নামে একটা অ্যারে ক্রিয়েট করব যেখানে 0 আর 1 থাকবে। সো ওই তো বললাম 0 মানে নন প্রাইম আর 1 মানে প্রাইম। সো কিভাবে জিনিসটা করব দেখ, আমি যদি এইখানে একটু লিখি, সাপোজ কোন একটা নাম্বার আই, কোনো একটা নাম্বার আই, যে নাম্বারটা সাপোজ প্রাইম, ওকে। সো প্রাইম হোক নন প্রাইম হোক ব্যাপার না, কোন একটা নাম্বার প্রাইম অথবা নন প্রাইম, বাট এর যত মাল্টিপল আছে, এর যত কি বলছি মাল্টিপল মানে কি গুণিতক, মানে 2 এর গুণিতক কি 2 4 6 8 10 12 2 8 এরকম যাইতে যাইতে ইনফিনিটি পর্যন্ত, বাট ইভেন নাম্বার গুলা 2 এর মাল্টিপল। তারপর 3 এর গুলা কি 3 6 9 12, তারপরে 15 এরকম যাইতে যাইতে সাপোজ 7 এর কত 7 14 21 এইভাবে। সো একটা জিনিস হইলো কোন একটা প্রাইম বা নন প্রাইমের মাল্টিপল কি কখনো প্রাইম নাম্বার হইতে পারে না, কেন হইতে পারবে না?
ওগুলো তো ইভেন, মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় এই জন্য। অন্য কিভাবে, আমি কিভাবে বুঝলাম যে ওই নাম্বারটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? যেমন যেহেতু মাল্টিপল হইতেছে, তো মাল্টিপল গুলা তো আমার হ্যাঁ দুইয়ের হ্যাঁ দুইয়ের বেশি সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, এই কনসেপ্টে আমি যেহেতু বলতেছি আই প্রাইম হোক বা নন প্রাইম হোক, আচ্ছা এই কথাটা বাদ দিই, আই একটা নাম্বার, ওকে। সো আমি যেহেতু বলতেছি আই এর মাল্টিপল, ধরলাম আই এর মাল্টিপল এক্স, ক্লিয়ার? সো জিনিসটা তাহলে এমন না, এক্স রে আমি যদি এক্স রে যদি আই দিয়ে মড করি তাহলে কিন্তু অবভিয়াসলি জিরোই আসবে। কারণ কি, আমি বলছি আই এর মাল্টিপল হইলো এক্স, তার মানে কি আই এর সাথে কিছু গুণ করার পরই তো আমি এক্স পাইছি না? ওকে, সাপোজ আমি যদি বলি তিনের একটা মাল্টিপল সাপোজ ধরলাম 15, সো তার মানে কি তিনের সাথে আমি কিছু একটা গুণ করার পরেই তো 15 পাবো। তিনের সাথে সাপোজ আমি এ গুণ করছি 3 ইন্টু এ, তো এ গুণ করার পর যেহেতু নাম্বারটা 15 বা এক্স আসছে, তার মানে কি এইটা একটা মাল্টিপল। আর যেহেতু এই 15 বা এটা সাপোজ ধরলাম এক্স, তো যেহেতু 15 বা এক্স হচ্ছে তিনের মাল্টিপল, তার মানে কি 15 রে বা এই এক্স রে 3 দিয়ে ডিভাইড করলে ভাগ শেষ অবভিয়াসলি 0 আসবে, আর ভাগফল আসবে কত, এই এ। সো এই অবজারভেশনটা ক্লিয়ার কিনা? হ্যালো হ্যালো, এই অবজারভেশনটা ক্লিয়ার সবাই, নাকি আবার বলতে হবে? রেসপন্স কর। ওকে, আচ্ছা তাইলে দেখ আমি যেটা বলতেছিলাম, তার মানে কি আমি কোনো একটা আই থাকাকালীন ওর যত মাল্টিপল আছে সবগুলারে আমি সবগুলা নাম্বারে কি নন প্রাইম, এটা আমি বইলে দিতে পারি এই অবজারভেশন থেকে, যে কোনো একটা আই এর জন্য এর যত মাল্টিপল আছে সব নাম্বারগুলো নন প্রাইম, কারণ ওই নাম্বারটার জন্য মানে আই এর মাল্টিপল যে নাম্বার এক্স সাপোজ, তাহলে এক্স এর একটা ডিভাইজার হলো আই, তাহলে ওটা নন প্রাইম, ক্লিয়ার? তাহলে আমি করব কি, 15 মিনিট আছে এই মিটিং এর, ওকে। সো আমি করব কি, একটা নাম্বার নিলাম, সাপোজ আমার এন এর ভ্যালু ধরলাম 40, ওকে। সো এন এর ভ্যালু ধরলাম কত, 40, ক্লিয়ার? দেখ এখন এইখানে লিখলাম কত, এইটা হলো নাম্বার মানে ইন্ডেক্স। সো তাহলে আমার দরকার কি 41 সেজের একটা অ্যারে, তাহলে এরকম 0 থেকে 1 2 3 এরকম 40 পর্যন্ত নাম্বারগুলো লিখলাম, আর নিচে লিখলাম হচ্ছে এর ভ্যালু। শুরুতে ধরে নিলাম সব নাম্বারগুলো প্রাইম, ওকে। সো সেই কারণে সবগুলোর ভিতরে 1 থাকবে, এইটা হচ্ছে চেক অ্যারে। সো চেক অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে কত রাখলাম, 1, মানে ধরে নিলাম শুরুতে যে সব নাম্বারগুলো প্রাইম আমার ক্যালকুলেশনের আগেই। সো আমি শুরুতেই জানি কি 0 আর 1 তো প্রাইম না, তাহলে 0 তো আমি ইন্ডেক্সে 0 রাখবো, আর 1 তো আমি ইন্ডেক্সেও কত রাখবো, 0। এটা আমি ইনিশিয়ালি করে দিলাম। এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার, কোনো কঠিন কথাবার্তা নাই। এরপরে যখনই 2 দেখবো, সো যখনই 2 এর নিচে পাইছি কত, 1, মানে আমার অফিসিয়ালি কাজ শুরু হবে 2 থেকে। আমি যখনই এরকম যাইতে থাকবো লুপ চালাইয়া, যখনই দেখবো কোনো একটা নাম্বারের নিচে 1 আছে, ধরে নিব ওইটা প্রাইম। আবার বলতেছি, এরকম লুপ চালাই যাইতে যাইতে যখনই দেখবো কোনো একটা নাম্বারের ইন্ডেক্সে 1 আছে, ওইটা প্রাইম ধরেই নিব। এন্ড যেহেতু নাম্বারটা প্রাইম বা ওইটা সাপোজ আমি কারেন্ট আই ধরলাম, তার মানে কি বলছে কি আই এর যত মাল্টিপল আছে সবগুলা নাম্বার নন প্রাইম, আমি যে জানতে পারছি নিচে অবজারভেশন একটা যে করলাম। তার মানে কি আই আই বলতে বুঝাইতেছি লুপ চালানোর সময় যখনই 1 পাবো ওইটারে ধরে নিলাম কারেন্ট আই, তাহলে ওই কারেন্ট আই এর যত মাল্টিপল আছে সবগুলার ইন্ডেক্সে 0 বসাই দেব, কারণ সবগুলোর নাম্বার নন প্রাইম। ক্লিয়ার কিনা কথাটা? জাস্ট একটা জিনিস হচ্ছে, আমি যখনই লুপ চালাতে চালাতে যাবো, যখনই কোন একটা নাম্বারের ইন্ডেক্সে 1 পাবো ধরে নিব ওইটা প্রাইম, এন্ড সাথে সাথে ওই প্রাইম থেকে মানে ওই নাম্বার থেকে এর সামনে যত মাল্টিপল আছে সবগুলো মানে এন পর্যন্ত 40 পর্যন্ত যত মাল্টিপল আছে সবগুলোর ভিতরে 0 বসাই দেবো, কারণ জানি যে ওই মাল্টিপল গুলো কখনো প্রাইম নাম্বার হবে না। তাহলে 2 এর মাল্টিপল আছে কি 4 এর ভিতরে 0 বসাই দেবো, তারপরে 6 এর ভিতরে 0 বসাই দেবো, কারণ 4 6 এগুলো তো প্রাইম নাম্বার না, চোখ থেকেই দেখতেছি এটা 0। দেন 8 প্রাইম নাম্বার না, দেন 10 প্রাইম না, দেন 12 প্রাইম নাম্বার না, তারপরে এটা 2 এর মাল্টিপল 16 2 এর মাল্টিপল যেটা প্রাইম না,
তারপর 18 2 এর মাল্টিপল প্রাইম না, 20 এর ক্ষেত্রেও সেম, তারপরে 22 ও সেম, 24 ও সেম। এই জিনিসটা কিন্তু আমি লুপের মাধ্যমে করবো, আবার নেক্সটের একটা লুপ দিয়ে। সো ওই কোডটা পরে দেখাইতেছি, আগে থিওরিটা বুঝি। দেন 38 0, দেন 40 0। সো জিনিসটা এই ফার্স্টে আমার আই আপাতত ছিল কোন জায়গায়, ওকে, যদি আমি এইখানে আই এর হিসাবটা করি, এটা তো আই এ ছিল না, সো আই এর ভ্যালু যখন 2 ছিল তখন জাস্ট দেখছি 2 এ আইছে যে 1 আছে, তার মানে করলাম কি 2 এর যত মাল্টিপল আছে 2 বাদে, 2 এর মাল্টিপল কত, 4 থেকে শুরু হয়েছে, তাইলে 4 থেকে একেবারে 40 পর্যন্ত 2 এর সবগুলা মাল্টিপলের ইনডেক্সে আমি 0 বসাই দিলাম, কারণ 2 এর মাল্টিপল গুলো কখনো কি হবে না, প্রাইম নাম্বার হবে না, কারণ ওর অ্যাটলিস্ট একটা ডিভাইজার 2 থাকবেই। দেন আই প্লাস প্লাস করবো, 3 এ যাব, এই 3 এ গেলাম, দেখলাম কি 3 এর ইতেও কত আছে 1, তার মানে কি ধরেই আমি বলছি কি যদি 1 পাই তাহলে ধরেই নেবে কি নাম্বারটা প্রাইম, তাহলে 3 কি প্রাইম ধরে নিছি। এখন 3 এর যত মাল্টিপল আছে সবগুলোর ভিতরে 0 বসাই দেব, তাহলে 3 এর মাল্টিপল কত, শুরুতে 6, বাট 6 দেখতেছি অলরেডি 0, তাহলে আর 0 করার দরকার নাই, তাহলে 9 0 করতে হবে। দেন 12 তো অলরেডি 0 বসানো আছে, তাহলে 0 আর করতে হবে না। তারপরে 15 তে 1 আছে, 15 তে 0 করতে হবে। দেন 18 0 অলরেডি আছে, তারপরে 20 এ অলরেডি, সরি 21 এ 0 করতে হবে। দেন 24 0 অলরেডি আছে, 27 এ 0 করতে হবে। তারপরে 30 এ 0 অলরেডি আছে, 33 এ 0 করতে হবে। দেন 36 এ 0 করাই আছে, 39 এ আবার 0 করতে হবে। তো আমার আই ছিল 3 তে, দেন আই আসবে কোন জায়গায়, 4 এ। দেখ আই 4 এ আসছে, তার মানে কি এইটা প্রাইম না, 4 এ 0 পাইছে, তার মানে কি প্রাইম না। তাহলে আমি বলছি কি যখন 1 পাবো এন্ড ওইটার প্রাইম ধইরা ওর মাল্টিপল গুলারে আমি কি করব, সবগুলোর 0 করে দেব। বাট 4 কিন্তু প্রাইম না, তাহলে এটা নিয়ে আমার কাজ নেই, আর তাহলে আই জাস্ট প্লাস প্লাস করে দেব। সো এখন দেখতেছি কি 5 এর নিচে 1 আছে, তার মানে কি 5 প্রাইম নাম্বার, তাহলে 5 এর যত মাল্টিপল আছে সবগুলোর 0 করে দেব। তাহলে 10 এ 0 অলরেডি হয়ে গেছে, 15 তে 0 হয়ে গেছে, 20 এ 0 হয়ে গেছে, তারপরে 25 এ করতে হবে 0, তারপর 30 এ 0 হয়ে গেছে, 35 এ করতে হবে কত, 0, এইভাবে। দেন আই এর ভ্যালু এক বাড়াইলাম, 6 হলো, তো 6 এ দেখতেছি 0 অলরেডি নন প্রাইম, তাহলে নন প্রাইম নিয়ে আমার কাজ নাই। দেন আই এর ভ্যালু 7 এ গেল, তো 7 দেখতেছি প্রাইম, হ্যাঁ 7 নিয়ে তাহলে কাজ আছে। 7 দুগুণে কত, 14 মাল্টিপল গুলোর আর কি 0 করতেছি, তো 14 তে 0 অলরেডি আছে, 21 এ 0 আছে, 28 এ 0 আছে, তারপরে 35 এ 0 আছে, ওকে। সো দেন আই এর ভ্যালু 8 এ যাবে, দেন 8 এ গেল, সো 8 এ তো আমি প্রাইম পাই না, তার মানে 9 এ যাবে, 9 ও প্রাইম না, 10 এ যাবে, 10 ও প্রাইম না, দেন 11 এ যাবে, দেখবে প্রাইম। তো 11 এর যত মাল্টিপল আছে সবগুলারে এইভাবে কি করবে, 0 করে দিতে হবে। বাট একটা জিনিস খেয়াল করলে দেখবে, আমি যখন 6 পর্যন্ত আসছিলাম তখনই কিন্তু আমার সবগুলা নাম্বার সেট হয়ে গেছিল কোনটা প্রাইম নাকি কোনটা প্রাইম না। আবার বলতেছি, দেখ 12 13 14 15 16 17 এইগুলোর জন্য আমি চাইলে আবার লুপ চালিয়ে সামনে যাইতে পারে, কিন্তু সবগুলা কিন্তু অযথা। কারণ কি, সাপোজ 16 না, ধর 17, তো 17 1 পাইছি, মানে কি 17-র সামনে যত মাল্টিপল আছে 40 পর্যন্ত সবগুলারে আমি 0 করে দেব। বাট যাইয়ে দেখবি সবগুলো অলরেডি বসাই না আছে 0, মানে 17-তে সাপোজ দেখ 34, 0 বসাই না আছে। 34 কেন 0 বসছিল, এই 2 এর জন্য শুরুতে বসছিল, বুঝতে পারছি কিনা। সো জিনিসটা এমন দেখা যায় যে আমি এই যে 40 পর্যন্ত বের করতেছি, তো 40 এর স্কোয়ার রুট অফ n পর্যন্ত এই যে লুপটা চালাইছি, তাহলে 40 এর স্কোয়ার রুট অফ n পর্যন্ত লুপটা চালাইলেই হয়। কেন হয়, ওই যে আগে বলছিলাম 40 পর্যন্ত যে কোনো একটা নাম্বারের ডিভাইজার গুলোর আমি পেয়ার আকারে লিখতে পারি, তো ওই পেয়ারের যে ছোট ভ্যালুটা কিন্তু স্কোয়ার রুট অফ n এর সমান বা ছোটই হবে। সো এই কারণে জাস্ট এই লুপটা স্কোয়ার রুট অফ n পর্যন্ত চালাইলেই হয়। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই? হ্যালো, বলতেছে কি শুরুতে 0, হ্যাঁ ক্লিয়ার, শুরুতে বলতেছি 0 আর 1 এই দুইটারই আমি ম্যানুয়ালি 0 করে দেব, মানে বইলা দেব এটা নন প্রাইম। কারণ কি, আমি জানি 0 আর 1 প্রাইম না। দেন 2 থেকে যখনই কোনো একটা কিলিস চেকের ভ্যালু 1 পাবো, ধরে নেব ওইটা প্রাইম, এন্ড ওর সামনে যতগুলা মাল্টিপল আছে সবগুলারে 0 করে দেব।
কেন জিরো করবে এতক্ষণ ডিসকাস করলাম। তো এইভাবে সিভ অ্যালগোরিদম কাজ করে। এই সিভ অ্যালগোরিদমের অনেক ভেরিয়েশন আছে, সবগুলা হয়তো দেখা সম্ভব না, দুই একটা আস্তে আস্তে দেখবো সামনে। আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার। সো করতেছিলাম কি, শুরুতে এইখানে আমরা একটা ফাংশন লিখি, নাম দিলাম ভয়েড, তো এটা কিছু রিটার্ন করবে না, আর সিভ অ্যালগোরিদম নাম দিলাম। সো এইটা কাজ করবে কোন পর্যন্ত, ওকে এইটা পরে লিখে আগে এইখানে এমনিতে কোড লিখে দিই। ওকে, সো আমি করতেছি কি, চেক অফ n প্লাস ওয়ান, মানে কি n প্লাস ওয়ান সাইজের, এই যে এইখানে n এর ভ্যালু 40 ছিল, মানে 40টা ইন্ডেক্স লাগবে, তার মানে কি 41 তে অ্যারে লাগবে 0 থেকে 40 পর্যন্ত। এই তো নিলাম। দেন বলছি কি সবগুলাই শুরুতে আমি অন রাখবো, ওই যে শুরুতে অন রাখবো না, তাহলে ইন্টিজার i সমান 0 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত। দেন চেক অফ i সমান কি করব, ট্রু করব, বলে আর কি অন রাখবো। ক্লিয়ার? ওকে, দেন বলছি কি ইন্টিজার i সমান i তো না, চেক অফ 0 ইজ ইকুয়াল টু বইলা দিব কত 0, এটা প্রাইম না। চেক অফ অন ইজ ইকুয়াল টু বইলা দিব কত 0, মানে অন ও প্রাইম না, 0 প্রাইম না, জাস্ট এটা বইলা দিলাম। এখন করব কি 2 থেকে লুপ চালাবো, ফর ইন্টিজার i সমান 2 থেকে লুপ চালাবো কোন পর্যন্ত, স্কয়ার রুট অফ n পর্যন্ত। এতক্ষণ যেটা বলতেছিলাম, তো স্কয়ার রুট n তো আর একটু বেশি ঝামেলার, তো আমি করব কি i ইনটু i লেস দ্যান ইজ ইকুয়াল টু n লিখব। এই যে দেখ এখানে স্কয়ার রুট n, এই স্কয়ার রুট এটা একটা ফাংশন, এই ফাংশনটা কিন্তু আমার ডাবল ভ্যালু রিটার্ন করে। সো আমার প্রোগ্রামে ডাবল ভ্যালু নিয়ে অনেক সময় ঝামেলা হয় বলতে আমি ডাবল ভ্যালু যত ইগনোর করে পারি। সো এই ক্ষেত্রেও আমি ওই বলতে পারি যে আমি জাস্ট i ইনটু i লেস দ্যান n লিখব। দেন কি করব, i প্লাস প্লাস করব। এখন বলছি কি আমি, দেখ এরকম লুপ চালাইতে চালাইতে যদি কখনো কি পাই, চেক অফ i এর ভ্যালু 0 পাই, সাপোজ এই 4 এর ক্ষেত্রে যখন 0 পাইছে, এটার কি করে দেব, আমি ইগনোর করে দেব না। তাহলে কি করব, ইফ চেক অফ i সমান যদি 0 হয়, মানে এটা তো প্রাইম না, তাহলে প্রাইমের মাল্টিপল তো আমার, আর প্রাইমের মাল্টিপল গুলা নিয়ে তো আমার আর কোনো কাজ নেই, মানে যেটা নন প্রাইমের মাল্টিপল গুলা নিয়ে তো আমার কাজ নেই। তাহলে আমি জাস্ট প্রাইমের মাল্টিপল গুলো অন করার ট্রাই করব। তাহলে চেক অফ i সমান যদি 0 হয়, তাহলে জাস্ট করে দেব কি কন্টিনিউ। সো এইটা না করলেও হয়, আমি জাস্ট কাজ করব কোনটা নিয়ে, যেগুলো প্রাইম। তাহলে চেক অফ i সমান যদি অন হয়, তাহলে এই নাম্বারটা প্রাইম আমি ধরে নিলাম। তাহলে এর সামনে যতগুলা মাল্টিপল আছে, এর সামনে মাল্টিপল গুলো আমি কিভাবে পাবো, ইন্টিজার j সমান i ইনটু 2 থেকে j লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত, আর প্রতিবারে বাড়বে কত করে, i করে, এন্ড জাস্ট প্রত্যেকবারে করব কি চেক অফ j সমান ইজ ইকুয়াল টু 0 করে দেব। দেখ কি করলাম, 2 থেকে n পর্যন্ত কেন লুপ চালাইছে এটা তো ক্লিয়ার, যে এতটুকু কাজ করলেই আমার কোন নাম্বারটা প্রাইম আর কোন নাম্বারটা প্রাইম না অটোমেটিক বের হয়ে আসে, জাস্ট স্কয়ার রুট n পর্যন্ত ধরলেই। তারপরে করব কি, আমি বলছি যে নাম্বারটা প্রাইম ওই নাম্বারটার মাল্টিপল নিয়েই কাজ করব। তাহলে কোন এই চেক অফ i ইজ ইকুয়াল টু 1 হইলে আমি ধরে নেব, মানে ধরে নেব বলতে ওই নাম্বারটাই আসলে প্রাইম। সো ওই নাম্বারটা তাইলে প্রাইম, এন্ড ওই প্রাইমের সামনে যতগুলা মাল্টিপল আছে লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত, মানে ওই নাম্বারটা থেকে সামনে n পর্যন্ত যতগুলো মাল্টিপল আছে। তাহলে সাপোজ 2 থেকে সামনে n পর্যন্ত মাল্টিপল আছে, কিভাবে বুঝবো, 2 ইনটু 2 মানে 4 থেকে শুরু হবে না। সাপোজ 3 এর সামনে মাল্টিপল কত, 6, তাহলে 3 ইনটু 2 না, তাহলে এইরকমই i একটা প্রাইম নাম্বার পাইছি, তাহলে i এর সামনের মাল্টিপল পাবো কিভাবে, i ইনটু 2। তাহলে 3 হইলে 6 হবে, 4 হইলে 8 হবে, 5 হইলে 10 হবে, এরকম না। তাহলে 10 থেকে শুরু হবে, 2 হইলে 4 থেকে শুরু হবে, 7 হইলে 14 থেকে শুরু হবে, কত পর্যন্ত, লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত, আর প্রতিবারে i করে বাড়বে। মানে এই জায়গায় j এর ভ্যালু 2 থাকলে i এর ভ্যালু 2 থাকলে 4, 6, 8, 10 এরকম হবে। সাপোজ 5 এর জন্য এখানে 5 দুগুণে 10, 10 থেকে শুরু হবে, তারপরে 10 থেকে 15 হবে, তারপরে 20 হবে, তারপরে 25 হবে, এরকম না, 5 করে বাড়বে। সো যদি এই 3টা লাইন লিখি, তাইলে আমার জাস্ট এরকম একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। দেন জাস্ট করব কি, এইখানে এই যে
1 থেকে n পর্যন্ত লুপ চালাবো আর চেক অফ i যদি অন থাকে তাহলে জাস্ট নাম্বারটা প্রিন্ট করব। যদি এই লুপটা রান করি তাহলে এটা করব কি ইন্টিজার চেক সমান n, যে 10 পর্যন্ত কতগুলো এই দেখ 2 3 5 7 আসছে। যদি আমি এখানে 40 পর্যন্ত দেই তাহলে কতগুলো নাম্বার 1 থেকে 40 পর্যন্ত কতগুলো নাম্বার প্রাইম, জাস্ট দেখ এখানে চলে আসছে 2 3 5 7 11 13 17 19 এতগুলো প্রাইম নাম্বার আছে। সো হয়তো দুই একজনের প্রবলেম আছে বুঝতে, পরের লিংকটা দিয়ে আরেকটু বুঝাই দিতেছি। কালকে ডিজিট প্রাইম প্রবলেমটা এই সিভের প্রিফিক্স সাম ইউজ করেছিল, অনেক কষ্টে এইটা অ্যাটলিস্ট করছিলাম। আচ্ছা হ্যাঁ, কালকে একটা এরকম প্রবলেম ছিল। ওকে, আচ্ছা দেখ এইখানে তো কি করলাম, আবার কি বলা লাগবে? সবাইকে বুঝতে পারছো এই সিভ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আসলে? কারো যদি বুঝতে সমস্যা আবার বলতে পারো, আমি আবার একটু রিপিট করতে পারি। আর যদি সবাই বুঝে থাকো তাইলে আর বলবো না সিভ অ্যালগরিদম নিয়ে। শরীফুল কি বলছো? ও হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, আমি যদি একটু ক্লিন কোড লিখি, এটা সিভ অ্যালগরিদম ছিল। জাস্ট একটা আমরা বেসিক্যালি করি কি, চেক টাইপের একটা ভেরিয়েবল নেই, তারপরে এটা নেই কত সাইজের, ধর 10⁵। ওকে, সো করলাম কি, এই n+5 সাইজের একটা চেক ভেরিয়েবল ইউজ করলাম, যেটার ভিতরে থাকবে নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না। সো আমি এই কোডটুকু ওইখানে পেস্ট করে দিই। এটা একটা সিভ নামে একটা ফাংশন ক্রিয়েট করে দিই। সো একেবারে শুরুতেই আমরা সিভ ফাংশনটারে কল করি। কিভাবে কল করি, জাস্ট এইখানে n এর পরিবর্তে এটা ক্যাপিটাল N হয়ে যায়, তাইলে আমার 1 থেকে 10⁵ অবধি কতগুলা নাম্বার প্রাইম সেটা ও জাস্ট বের করে রাখে। যখনই আমার নাম্বার থিওরির কোশ্চেনে প্রাইম নিয়ে কাজ বাজ লাগবে, আমরা করবো কি সিভ জাস্ট আগে চালাই রাখবো। জাস্ট এইটাকে আমাদের ক্রিয়েট করা থাকবে, এই ইন্টিজার চেক n+5 এর একটা অ্যারে ডিক্লেয়ার করা থাকবে, আর ভয়েড সিভ নামে একটা ফাংশন থাকবে, আর সিভ শুরুতেই কল করে রাখবো। তাহলে হবে কি আমাদের, যে 1 থেকে 10⁵ পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম আর কোন নাম্বারটা প্রাইম না, জাস্ট ইজিলি আমরা একটা অ্যারেতে সেভ করে রাখতেছি, এই চেক অ্যারেতে। তো চেক অফ 0 মানে নাম্বারটা প্রাইম না, আর চেক অফ 1 মানে নাম্বারটা প্রাইম। তো চাইলে অর্ডার অফ 1 কোনো জায়গায় এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না ইজিলি আমরা বের করে ফেলতে পারি। এখন আসি সিভের কমপ্লেক্সিটি কত। সিভের কমপ্লেক্সিটি হচ্ছে, দেখ এইখানে কি করতেছি, অর্ডার অফ n একটা লুপ চালাইয়া আমরা সবগুলো নাম্বার ট্রু করতেছি, মানে অর্ডার অফ n, দেন প্লাস এইগুলো তো ওইটার সাথে নেস্টেড না, তার মানে কি এটা তো আলাদা হিসেবে হবে, তাহলে অর্ডার অফ n এখানে হলো প্লাস। n বলতে ক্যাপিটাল N, মানে আমার n এর ভ্যালু ম্যাক্সিমাম যত হবে। দেখ এইখানে লুপ চলতেছে কত, স্কোয়ার রুট n, কিন্তু না স্কোয়ার রুট অফ n, এন্ড মাঝখানে যাইতেছে কত, এখানে দেখ বুঝি না, হ্যাঁ সবগুলোর গুণিতকের উপরে ইটারেট হইতেছে, মানে আবার বলতেছি, আমার এইখানে প্রত্যেকটা i এর জন্য কিন্তু আমার এই যে এই লুপটা চলতেছে না, জাস্ট যেই নাম্বারটা প্রাইম, এই i 2 থেকে স্কোয়ার রুট অফ n পর্যন্ত যেই নাম্বারটা প্রাইম, সেই নাম্বারের জন্যই জাস্ট এই ভিতরে নেস্টেড লুপটা চলতেছে। তাইলে আমার এই ইফ কন্ডিশনের ভিতরে কতবার ঢুকবে, জাস্ট স্কয়ার রুট n পর্যন্ত তো ঢুকবে।
ম্যাক্সিমাম স্কোয়ার রুট এন, বাট স্কোয়ার রুট অফ এন পর্যন্ত কি ঢুকবে আদৌ? আমি বলছি কি 2 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত যেই যেই নাম্বার প্রাইম সেই প্রাইমের জন্য ঢুকবে। তাহলে 2 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত প্রাইম কয়টা আছে সেটা বের করবো কিভাবে? আমরা যদি কোনো একটা নাম্বার সাপোজ এন, তাহলে 1 থেকে এন পর্যন্ত কতগুলো প্রাইম আছে সেইটা অ্যাপ্রক্সিমেটলি কাউন্ট করে এন ডিভাইডেড বাই লন এন। লন এন, এন ডিভাইডেড বাই লন এন, এই সূত্র দিয়ে আমি এবি কাউন্ট করে, কোথায় যেন পড়ছিলাম আজকেও। তার মানে 1 থেকে এন পর্যন্ত কতগুলো নাম্বার আছে সেই নাম্বারটার মানে কতগুলো প্রাইম আছে সেইটা হিসাব করে এন ডিভাইডেড বাই লন এন দিয়ে। তাহলে আমার এই জায়গায় ঢুকবে কতবার? এইখানে এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে কতবার? স্কোয়ার রুট অফ এন ডিভাইডেড বাই লন ইন্টু স্কোয়ার রুট অফ এন, এই সূত্র না? এন এর জায়গায় জাস্ট আমি তো স্কোয়ার রুট অফ এন চালাইতেছি, তাহলে আমার কি স্কোয়ার রুট অফ এন পর্যন্ত করতে হবে। তাহলে এতগুলো আছে কি আমার প্রাইম, তাহলে এতবার ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে। এন্ড কিছু লুপ চলবে কতবার মাঝখানে? এইখানে এইটা হচ্ছে লগ এন বলতেছি, এটা লগ অফ এন। লগ অফ এন মানে কি? সাপোজ আমার আই এর ভ্যালু যখন 2 এর জন্য এই লুপটা কতবার চলবে? 2 এর জন্য কেউ বলতে পারো 2 এর জন্য এই লুপটা কতবার চলবে? সাপোজ আই এর ভ্যালু 2, তাহলে 2 এর জন্য এই লুপটা কতবার চলবে? n ডিভাইডেড বাই 2 বার। দেন প্লাস যদি আমি এরকম লিখি 3 এর জন্য কতবার চলবে? n ডিভাইডেড বাই 3 বার। দেন এখানে আবার 5 এর জন্য তখন ঢুকবে না, তাহলে n ডিভাইডেড বাই 5 বার। এরকম যাইতে যাইতে জাস্ট কয়টা পদ হবে? এই যে এইখান থেকে যদি আমি রিটার্ন করি সাপোজ a ইজ ইকুয়াল টু এত, মানে ধর আমার এতগুলো প্রাইম আছে, তো জাস্ট এইখানে এতগুলো পদ হবে। সেই কমপ্লেক্সিটিটা বের করা একটু কঠিন। আমি যদি ডিরেক্টলি বলি টাইম কমপ্লেক্সিটি হইল স্কোয়ার রুট অফ এন, মানে আরেকটু সহজ করে যদি বলি তাইলে হচ্ছে এন লগ অফ লগ এন। সো এর থেকে অনেক কম। এখানে মনে হয় লেখা ছিল অর্ডার অফ এন লগ লগ এন। সেটা কেন কাজ করে এটা সিপি অ্যালগরিদম নামে একটা ব্লগ আছে, আমি লিংক দিয়ে দিব না, ওই যে অন ইন অন ওই জায়গায়, তো ওইখানে খুব ভালোভাবে মনে হয় দেওয়া আছে, দেখে নিবি। বাট জিনিসটা হচ্ছে এমন যে এইটা বলতেছিলাম যেটা এইটা তো লগ এন না, লগ এর থেকে একটু বেশি, বাট এখানে পথ থাকবে কয়টা? যতগুলো প্রাইম নাম্বার আছে ততগুলো না। সো অনেক হিসাব কিতাব আছে মাঝখানে, হিসাব করলে দেখা যায় এন লগ এন, যেটা অনেক কম। সো এই এন তো এখানে আসলে হয় না, এটা হয় হচ্ছে স্কোয়ার রুট অফ এন, তারপর লগ ইনটু লগ এন, অনেক কম আর কি কমপ্লেক্সিটি। আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার না, বাট কিছুটা ধারণা পাইছে। তো বাদ বাকি ক্লিয়ারের জন্য ওই ব্লগটা পড়লে ক্লিয়ার হবে সবাই। এখানে যদি একটু দেখাই তাইলে সিপি অ্যালগরিদম, সিপি, এখানে অনেক হিসাব কিতাব আছে। আই থিঙ্ক এই যে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, এইখান থেকে দেখতে পারবে হিসাব আছে। সো হিসাব করে বের করলে লাস্টে বের হয় এন লন এন, মানে লগ এন লগ ইনটু লগ অফ এন। এখানে দেওয়া আছে, কারো যদি পড়তে ইচ্ছে করে তাহলে পড়তে পারো, আর যদি কেউ এটা না দরকার নাই, জাস্ট আমি মনে রাখবো এই হিসাবটা, তাইলেই হবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে সিপি অ্যালগরিদম কেমনে কাজ করে? আমরা জাস্ট করব কি, কোনো একটা প্রাইম নাম্বার পাইলে ওর সামনে যতগুলা ওই প্রাইমের মাল্টিপল আছে সবগুলারে বইলা দেবো এটা প্রাইম না। জাস্ট এই থিওরিতে কাজ করে সিপি অ্যালগরিদম। ক্লিয়ার কি না? হ্যালো, ওকে। সো হ্যাঁ, তাইলে কালকে একটা প্রবলেম ছিল না এরকমের, যে তোরে একটা এল দিবে আর আর দিবে, সো এল থেকে আর এর মধ্যে কতগুলো নাম্বার প্রাইম জাস্ট প্রিন্ট করো, সেটা এরকম ছিল প্রবলেমটা। শরীফুল, ও শরীফুল না কে যেন বলছিল, হ্যাঁ আচ্ছা এরকমই ছিল একটা।
ওকে, সো ওই নাম্বার ওই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়? এই যে এল আর আর, সাপোজ আর এর ভ্যালু ছিল যত, তাহলে আমি করব কি আগে 1 থেকে আর পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, সেই তার জন্য একটা সিভ অ্যালগরিদম মানে সিভ এই অ্যালগরিদমটা ইউজ করব, মানে এই ফাংশনটা একবার কল করব। তার মানে আমার বের হয়ে যাবে 1 থেকে আর এর ভ্যালু যত হইতে পারে হাইয়েস্ট তত পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম আর কোন নাম্বারটা প্রাইম না। দেন জাস্ট প্রিফিক্স সাম করব এই কিসের চেক ভেরিয়েবলের, এই চেকের প্রিফিক্স সাম করব। তো চেকের প্রিফিক্স সাম সাপোজ এই জায়গায় যদি আমি করি, দেখ তাইলে এখানে হয় কত, শুরুতে তো 0 থাকে, তারপরে 0 থাকে, তারপরে 0 থাকে, তারপরে কত হয় 1 হয়, তারপরে তারপরে 2 হয়। এইটার যদি মানে আমি ডাইরেক্ট চেক ভেরিয়েবলের কি এই যে চেক অ্যারে এইটারই প্রিফিক্স সাম বের করব। এটা 2 হয়, দেন এটা 3 হয়, এরকম করতে করতে এইটাও, ও আচ্ছা ডিজিট সাম অলসো প্রাইম ছিল, তাইলে আর একটু ডিফারেন্ট আছে। আচ্ছা যাক, আমার ধরে নিলাম প্রবলেমটা বলেছিল এল থেকে আর পর্যন্ত কতগুলা নাম্বার প্রাইম। আমি এই আপাতত এই প্রবলেমটা সলভ করতেছি, ওইটা আর হালকা একটু চেঞ্জ আছে কোডে। আপাতত আমি ধরে নিলাম আমার এল থেকে আর পর্যন্ত কত, এখানে একটা এল দিবে আর একটা আর দিবে, এল থেকে আর এর মধ্যে কতগুলো নাম্বার প্রাইম সেটা কাউন্টটা প্রিন্ট করতে হবে। তাহলে আমি কিভাবে করব, শুরুতে 1 থেকে আর এর ভ্যালু হাইয়েস্ট যত হইতে পারে মানে কনস্ট্যান্ট দেখা তত পর্যন্ত একটা সিভ চালাবো। এই যে সিভ অ্যালগরিদম এটা ইউজ করব, এখানে n এর ভ্যালু ওই r এর হাইয়েস্ট যত হয় সেইটা হবে। দেন তাইলে আমার জানা হয়ে গেল কোন নাম্বারটা প্রাইম আর কোন নাম্বারটা প্রাইম না। দেন জাস্ট ওই চেক ভেরিয়েবল মানে চেক যে অ্যারেটা তারই কি করব প্রিফিক্স সাম বের করব। তো প্রিফিক্স সাম বের করলেই যে এইভাবে হবে 3 তারপরে 3 তারপরে 3 তারপরে 3, আচ্ছা এখানে তো 3 না, এটা 4 হবে, তারপরে 4, আচ্ছা আর বের করলাম না। এখন যদি আমার দেয় 4 থেকে 7 পর্যন্ত কতগুলো আছে, তাহলে 7 থেকে 4 মাইনাস 1 মানে 3, তাহলে এই 7 এর চেক ভেরিয়েবল মাইনাস 3 এর 3, তার মানে তো বের হয়ে আসবে। প্রিফিক্স ক্যালকুলেশনটা আমরা করতেই পারি, আর আর এল দেওয়া থাকলে মানে এল আর আর দেওয়া থাকলে প্রিফিক্স অফ আর মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস 1 এই সূত্র দিয়ে জাস্ট এখানে বসাই দিলেই হবে। ক্লিয়ার কিনা? এটা তো আই থিংক ক্লিয়ার সবাই। নভেম্বরে কন্টেস্ট হয়েছিল ভার্সিটিতে, তো আমি তো সেট করছিলাম একটা প্রবলেম ছিল ওইখানে এই সিভ অ্যালগরিদম লাগছিল। সো কনসেপ্টটা ছিল এমন যে এমন একটা এল দেয়া আছে আর একটা আর দেয়া আছে। ওকে, সো প্রবলেম কিছুটা বলি, একটা এল দেয়া আছে একটা আর দেয়া আছে। এই এল আর আর এর মধ্যে এমন কতগুলা নাম্বার আছে, আবার বলতেছি এল আর আর এর মধ্যে এমন কতগুলা নাম্বার আছে এক্স যেটা এ প্লাস বি মানে দুইটা নাম্বারের যোগফল এন্ড এক্স কমা এ কমা বি তিনটাই কি প্রাইম। আবার বলতেছি এল থেকে আর এর মধ্যে এমন কতগুলো এক্স আছে এক্স নিজেও প্রাইম এন্ড এ প্লাস বি আকারে এক্স রে প্রকাশ করা যায়, এও প্রাইম বিও প্রাইম, এরকম কতগুলো নাম্বার আছে। সো একটা অবজারভেশন, এই প্রবলেমটা ট্রাই করতে পারো, প্রবলেমের লিংক দিয়ে দেবেন, আমি সলিউশন না বলি। ওকে, তাহলে এল থেকে আর পর্যন্ত এমন কতগুলো এক্স আছে। ওকে, সেগমেন্টেড সিভ। আচ্ছা প্রবলেমটা এরকম ছিল, সেগমেন্টেড সিভ নিয়ে আলো কথা বলবো না। এই প্রবলেমের লিংক আমি দিয়ে দেবো না, এটা একটু ট্রাই করিস তোরা বাসায় বসে। দুইটা নাম্বার দেওয়া থাকবে এল আর আর, রেঞ্জ দেওয়া থাকবে, এর মাঝখানে এরকম একটা নাম্বার এক্স, এরকম এক্স কতগুলো আছে। সো এক্স এর ডেফিনেশন কি, যে অন্য দুইটা নাম্বারের প্রাইম মানে অন্য দুইটা প্রাইম নাম্বারের যোগফল, আবার এক্স নিজেও প্রাইম, তার মানে তিনটা নাম্বারই প্রাইম। ওকে, সাপোজ আমি যদি 5 লিখি তাহলে 5 একটা এক্স হইতে পারে কিনা? হ্যাঁ হইতে পারে, কারণ কি 2 প্লাস 3 এর যোগফল ইজ ইকুয়াল টু কত 5, তাহলে 5 নিজেও প্রাইম, এটা একটা এক্স হইতে পারে এন্ড অন্য দুইটা প্রাইমের যোগফল আকারেও প্রকাশ করা যায়। সো এইরকম এল আর আর এর মধ্যে কতগুলা এক্স আছে সেইটার কাউন্টটা প্রিন্ট করতে হবে। কিউ সংখ্যক কোয়েরি থাকবে এই। এখন ও যেটা বললো সেগমেন্টেড সিভ। আচ্ছা আমরা এখানে যে সিভ অ্যালগরিদম মানে সিভ ইউজ করার জন্য আমরা কি করতেছি, একটা চেক ভেরিয়েবল দরকার অবভিয়াসলি, দরকার কিনা চেক ভেরিয়েবল। হ্যাঁ, তো
এই আমরা জানি ইন্টিজার টাইপের বা অ্যারে আমরা কত সাইজ পর্যন্ত ইউজ করতে পারি, কত 10⁻7 ধরলাম যে 10⁻7 পর্যন্ত ইউজ করতে পারি হাইয়েস্ট, বাট মানে ডিক্লেয়ার করতে পারি 10⁻7ও ডিক্লেয়ার করতে পারি কিনা আই শিওর না। বাট আমার যদি বলে যে এক থেকে না মাঝখানে একটা রেঞ্জ দিয়ে দিল রেঞ্জ না, আচ্ছা n এর ভ্যালু 10⁻15 বললো বা 10⁻10 বললো, যে 1 থেকে 10⁻10 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে এটা যদি আমার হঠাৎ দরকার পড়ে, তাহলে কি আমি পারবো এই সিভ অ্যালগরিদম দিয়ে? অবভিয়াসলি পারবো না। অথবা আমারে বললো যে 10⁻12 থেকে 10⁻17 পর্যন্ত, 10⁻12 থেকে 10⁻17 পর্যন্ত কতগুলা নাম্বার প্রাইম আমারে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এখন আমি তো এরকম 10⁻12 থেকে 10⁻17 পর্যন্ত তারপরে এই নাম্বারটা প্রাইম কিনা ওই যে ইস প্রাইম ফাংশন দিয়ে তো আর করতে পারবো না, না আমার তখন এরকম সিভ চালাইতে হবে। এখন সিভ চালানোর জন্য আমি দেখছি কি আমার একটা ভ্যারিয়েবল দরকার, চেক ভ্যারিয়েবল, বাট চেক ভ্যারিয়েবল তো আমি 10⁻7 সাইজের বেশি ডিক্লেয়ার করতে পারবো না, বাট আমার তো এখানে 10⁻17 সাইজের হয়ে যাইতেছে, 1 থেকে 10⁻17 সাইজের। তখন আমি জিনিসটা কিভাবে করব? সো এই যে কেসটা, বাট আমি দেখতেছি কি 10⁻17 আর 10⁻12 এটার মাঝখানের ডিফারেন্স কত, আর 10 হাইয়েস্ট কত 6 এর মতো, বাট আমি তো এই 10⁻6 সাইজের এই ডিফারেন্স সাইজের তো একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারবো নাকি? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই আসলে সেগমেন্টেড সিভে কাজে লাগে। জিনিসটা এমন যে আমার যদি এরকমের বিশাল রেঞ্জের বলতে 10⁻12 এর পরে মানে ওরকম বড় কোনো প্রাইম নাম্বারের দরকার পড়ে, বড় প্রাইম নাম্বারগুলোর দরকার পড়ে, তখন তো আমি এরকম চেক ভেরিয়েবল দিয়ে আসলে কাজ করতে পারবো না নাকি? সো তখন আসলে 10⁻, এখানে 17 সাইজের তো আর এই চেক ভেরিয়েবল বা চেক অ্যারে ডিক্লেয়ার করতে পারবো না। তখন যে জিনিসটা করতে হবে, এই যে আমার একটা LRR রেঞ্জ দিবে, এই LRR রেঞ্জ মাঝখানে রেঞ্জ যতটুকু সেইটুকু সাইজের একটা চেক ভেরিয়েবল ডিক্লেয়ার কইরা দেন জাস্ট অন 10⁻12 মানে হইছে 0, তারপরে 10⁻12 প্লাস 1 মানে হইছে অন, এরকম যাইতে যাইতে 10⁻17 মানে হইছে 10⁻5, এরকম একটা কিছু কনসেপ্ট কাজ করে সেগমেন্টেড সিভে। তো সেগমেন্টেড সিভটা আহামরি এরকম লাগবে না আমাদের অ্যাজ এ বিগিনার, ওইটা অনেক পরের বিষয়। এইটা তো বেসিক ক্লাস সিভ অ্যালগরিদম বা নাম্বার থিওরি। সেগমেন্টেড সিভ একটু সামনের দিকে, মোটামুটি শুরুতে বেসিক ক্লিয়ার করার পরে তারপর সেগমেন্টেড সিভ এই মডিউলতে নাই। বুঝতে পারছি কিছুটা সেগমেন্টেড সিভ আসে কোথা থেকে, আসলে কোন কনসেপ্ট থেকে, যে যখন আমার এরকম বড় নাম্বারের দরকার পড়ে তখন তো আমি চেক ভেরিয়েবল ডিক্লেয়ারই করতে পারবো না, এই চেক অ্যারেটা ডিক্লেয়ারই করতে পারবো না। তখন করতে হবে কি, এই যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপ সাইজের একটা চেক ভেরিয়েবল ডিক্লেয়ার কইরা জাস্ট 0তম ইন্ডেক্সে থাকবে 10⁻12 প্রাইম নাকি প্রাইম না, 1তম ইন্ডেক্সে থাকবে 10⁻12 প্লাস 1 প্রাইম নাকি প্রাইম না, এরকম আর কি। ওকে, আই থিংক ক্লিয়ার। এরপরে জাস্ট আর একটা জিনিস শিখি আজকে। কি শিখবো? সেফটি বাদ, জাস্ট একটা এন দেয়া থাকবে। এখন এন এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন তো অনেক জায়গায় কাজে লাগে, যেমন আমাদের জিসিডি তে কাজে লাগবে, এলসিএম এ কাজে লাগবে। জিসিডি এলসিএম তো নেক্সট দিন পড়াবো, এখানে দেখবো কিভাবে কাজে লাগে। গ্রেটেস্ট কমন ডিভাইজার, লোয়েস্ট কমন মাল্টিপল নাকি, হ্যাঁ এলসিএম। তো এই জিনিসগুলাই কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন কাজ করে, তো এই জিনিসগুলো সামনে দেখবো। বাট একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করাটা তো ইম্পর্টেন্ট নাকি আগে। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে সেটাই আজকে আমরা শিখবো এখানে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে কি বোঝাইতেছি, সাপোজ একটা নাম্বার n, সো n এর আমি প্রকাশ করতে পারি a1 টু দি পাওয়ার b1, তার ইনটু b
ওয়ান, আচ্ছা এটা না, এ টু টু দি পাওয়ার টু ইন্টু এ থ্রি টু দি পাওয়ার পি থ্রি। এর মানে কি দাঁড়ায়? এরকম যাইতে যাইতে সাপোজ এ এক্স টু দি পাওয়ার পি এক্স, এর মানে কি দাঁড়াইলো? এইখানে এ ওয়ান কমা এ টু কমা এ থ্রি ডট 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 এ এক্স, এই সবগুলা কি প্রাইম নাম্বার। আর এই যে পি ওয়ান পি টু পি থ্রি তারপরে পি এক্স, এর মানে হইলো যে এই পি ওয়ান মানে হইলো এ ওয়ান কতবার আছে, পি টু মানে হইলো এ টু কতবার আছে, পি থ্রি মানে হইলো এ থ্রি কতবার আছে, পি এক্স মানে হইলো এ এক্স কতবার আছে সেইটা। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, 10 দিলাম, সো 10 এর আমি এইভাবে লিখতে পারি না? 10 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি আসে? 2 দুগুণে 10 এর 100 দিয়ে ভাগ দিলে 2, তারপরে ভাগ দিলে 2, 2 এরকম কিছু আসে। 5 স্কয়ার 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 5, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, এরকম না? আচ্ছা আমরা যে করতাম কিভাবে করতাম ছোট সময়, মৌলিক গুণনীয়কে যে ভাগ করতাম, শুরুতে ছিল কি সাপোজ 100 ছিল, এটা 100 কিন্তু সাপোজ 100 ছিল, তারপরে দেখতাম কি 100 এর সব থেকে মিনিমাম কোন প্রাইম দিয়ে ভাগ যায়, দেখতাম 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ গেলে কত থাকে? 50। দেন দেখতাম 50 এর মিনিমাম কোন নাম্বারটা দিয়ে ভাগ যায়, দেখতাম আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে লিখতাম 2 দিয়ে যেহেতু ভাগ যায় তাইলে লিখতাম কত আবার 25। এখন দেখতাম 25 টা তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, তাহলে 25 এর 5 দিয়ে যায় 5, তাইলে 5। এখন 5 এর তো আবার 5 ছাড়া আর কিছু দিয়ে যায় না, তাহলে এইভাবে জাস্ট প্রাইম ফ্যাক্টর মৌলিক গুণনীয়কে ভাগ করতাম না, এটা আর কি বের করতাম। তাহলে কতবার আসলো? এই 2 আসলো, 2 আসলো, 5 আসলো, আর একটা 5 আসলো, এই তো। এটা ছোটবেলায় করছি, যে খাতায় এইরকম দাগ টানতাম, এখানে নিচে নাম্বার লিখতাম, আবার এরকম দাগ টানতাম। ওকে, সো এই জিনিসটারে আমি যদি এই সূত্রে লিখি, এই যে সূত্রটা লিখছে এখানে, সাপোজ 100 রে এইভাবে বের করলাম, তাহলে 100 ইকুয়াল টু আমি এইটা লিখতে পারি না, যে 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, এইভাবে লিখতে পারি না? তাহলে 2 হইলো কি a1, আর 5 হইলো কি a2, আর a2 মানে হইলো p1 মানে 2 দুইবার আছে, আর a2 মানে হইলো p2 মানে 5 দুইবার আছে। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আমি যে কোনো x লিখতে পারি। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবাই? তাহলে এইটারই তো বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন না? তাহলে আমি করব কি, এই a1 বের করব প্রথম প্রাইম, দেন এইটা কতবার আছে সেইটা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করব এইভাবে যে a1 p1, a1 কতবার আছে, দেন প্রিন্ট করব a2, দেন p2। বা আমার অনেক কিছুই বলতে পারে, জাস্ট আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করার ট্রাই করব। বাট এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা বোঝা গেছে কিনা এই পর্যন্ত? আমি যদি 36 লিখি, তাহলে 36 এর জন্য এই ফরম্যাটটা হবে কত? একজন বলতে পারো? 36 এর জন্য বুঝি নাই। 2 into 2, 3 into 3। ওকে, তাইলে হবে কত এখানে? 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার, এরকম না? আর তারপরে যদি আরেকটা নাম্বার নেই, সাপোজ 60 নিলাম, ওকে, তাইলে হবে কত? 60 নিলে হবে 2 স্কয়ার মানে ইনটু 3 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 1, এরকম না? মানে 5 একবার, তাহলে 5 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, এরকম কিনা?
তাহলে যে কোনো নাম্বারে ওই ফরম্যাটে আমি লিখতে পারি। এখন জাস্ট দেখবো আমি কিভাবে ডিভাইড করতে পারি। তাহলে আমি বলতেছিলাম কি, ধর এখানে শিফট তো আমার চালানোই লাগবে, শিফট চালানো লাগবে না, ওকে ধরে নিলাম আপাতত। ওকে, তাহলে আমি বলতেছিলাম কি যে এই 60 বা 37 বা এক্স এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশনে কি, আমি স্কয়ার রুট n এর বড় কোনো প্রাইম নাম্বার দিয়ে কিন্তু n ডিভাইজেবল হবে না। আবার বলতেছি স্কয়ার রুট অফ n এর, সাপোজ আমার যদি n দেয়, n যদি দেয় তাহলে এই a1 a2 a3 ax এইগুলা a1 কমা a2 কমা a3 কমা এরকম যাইতে যাইতে ax, এই সবগুলা কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ n হবে। ক্লিয়ার? তাইলে আমি জাস্ট এইগুলা কিভাবে বের করব, জাস্ট 2 যখন পাবো তার মানে 2 প্রাইম কিনা সেটা চেক করব। সাপোজ আমি যদি এটা একটু করি দেখাই যে ফর ইন্টিজার i সমান দুই থেকে যাব i লেস, ওকে i লেস দ্যান ইকুয়াল টু n করলাম। দেখ এখন কি বলতেছিলাম, জাস্ট 100 এর জন্যই আমার দরকার কি, শুরুতে 2 আছে, 2 3 5 7 11 13 17 এই ধর কতগুলা প্রাইম নাম্বার নিয়ে লিখে নিলাম। তাই আমি করতেছি কি প্রাইম ফ্যাক্টরাইজেশন, তার মানে প্রাইম নাম্বারগুলোর উপরেই তো কাজ না। এটা 2 শুরুতে দেখলাম প্রাইম আছে, এখন দেখবো 2 দিয়ে 100 ডিভাইজেবল হয় কিনা। যদি 2 দিয়ে 100 ডিভাইজেবল হয় তাহলে আমি ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওই নাম্বারটারে 2 দিয়ে ডিভাইজেবল হয়। তাহলে সাপোজ 100, ওকে সো 100 এ দেখলাম 2 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে 2 দিয়ে ডিভাইজেবল হইলে হয় কত 50। দেন আবার দেখলাম 2 দিয়ে ডিভাইজেবল হয় 50 এর, তাহলে কত হয় 25। বাট এখন তো আর হয় না, তাহলে তখনই কি করে দেব ব্রেক। তাহলে 2 দিয়ে কয়বার ডিভাইজেবল হইছে 2 বার, তাহলে a1 এর ভ্যালু হচ্ছে 2 আর p1 এর ভ্যালু কত 2, এরকম বলতে পারি না জিনিসটা? বুঝতে পারছেন কিনা কিছুটা, যে আমার n যা দেওয়া থাকবে তাইলে আমি প্রাইম নাম্বারের উপর ইটারেট করব, এন্ড যখনই দেখবো যে হ্যাঁ এই নাম্বারটা দিয়ে আমার কারেন্ট n ডিভাইজেবল, আমার তো প্রাইম ফ্যাক্টরাইজেশনের ছোট ভ্যালুগুলো নিয়েই ট্রাই করব। আমি তো যত ছোট প্রাইম নাম্বার দিয়ে ডিভাইজেবল করতে পারি, এরকম না। সো তাইলে আমি করব কি, এখানে 2 থেকে n পর্যন্ত লুপ চালাবো। এখন আমি বলছি কি সেই সকল নাম্বার প্রাইম নাম্বারগুলো নিয়েই আমার কাজ, সেই সকল নাম্বারগুলো নিয়েই কাজ যেগুলো প্রাইম। তাহলে এই যে 2 3 5 7 11 13 এরকম একটা লিস্ট পাবো কই, চাইলে আমি এরকম সিভ অ্যালগরিদম দিয়ে একটা ভেক্টরে পুশ করে রাখতে পারি, অথবা করতে পারি কি এইখানে ইফ যদি চেক অফ i ইজ ইকুয়াল টু ফলস, তাইলে কি কন্টিনিউ করে দিতে পারি যে এটা প্রাইম না, এটা নিয়ে আমার কাজও না। এরকম না জিনিসটা? ক্লিয়ার কি না এই পর্যন্ত? দেখ ওকে, সো যদি এইখানে এরকম করি ইন্টিজার p ইজ ইকুয়াল টু 0, এই p বলতে এই যে p1 p2 এইটার কাউন্ট করব, আর কারেন্ট a ইজ ইকুয়াল টু ধরলাম i। ওকে, সো এখন তাইলে করব কি, ইফ যদি কি হয় n mod, আচ্ছা এইটা লাগবে না, ওকে সো n mod i ইজ ইকুয়াল টু 0 হয়, মানে কি কারেন্ট যে i তে আসি, সাপোজ এই যে 2 3 5 7 11 এগুলো তো প্রাইম নাম্বার পাইলাম। প্রাইম নাম্বার পাইলাম কিভাবে, যদি প্রাইম না হয় তাহলে তো কন্টিনিউ করে দিতেছি, তাহলে তো আমি জাস্ট এইখানে আসতেছি প্রাইম নাম্বারগুলোর উপর ডিপেন্ড করেই। তাহলে সাপোজ 2 দিয়ে যদি ডিভাইজেবল হয়
অথবা 3 দিয়ে যদি ডিভাইজেবল হয় তাহলে আমি ততক্ষণ পর্যন্ত ডিভাইড করতে করতে যাব যতক্ষণ পর্যন্ত ডিভাইজেবল হইতেছে। তাহলে যদি ডিভাইজেবল হয় তখনই একটা হোয়াইল লুপ চালাবো, and while n mod I is equal to 0, দেন জাস্ট করব কি n এর i দিয়ে ডিভাইড করব and p প্লাস প্লাস করব। এই তো দেখ কি করলাম, যদি n এর i দিয়ে ডিভাইড করা যায় ডিভাইজেবল হয় তাইলে জাস্ট একটা লুপ চালাবো যে হ্যাঁ আমি জানতে পারছি ডিভাইড করা যায় এই প্রাইমটা দিয়ে এন্ড কতবার ডিভাইড করা যায়, মানে আমি জাস্ট এই পি এর ভ্যালু বের করার ট্রাই করতেছি। তাহলে ততক্ষণ পর্যন্ত ডিভাইড করতে করতে যাব এন্ড কাউন্টের ভ্যালু প্লাস করব। জিনিসটা এমন হয়, সাপোজ আমার যদি n এর ভ্যালু 100 হয়, n এর ভ্যালু 100 হয় এন্ড যদি i এর ভ্যালু 2 হয় তাহলে জাস্ট হবে কি শুরুতে দেখবে p এর ভ্যালু তো 0, হ্যাঁ, সো n এর ভ্যালু হবে কত 100, তো 100 কি 2 দিয়ে ডিভাইজেবল, হ্যাঁ, সো করবে কি 100 রে 2 দিয়ে ভাগ করে দিবে n ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু i, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে কত এখানে 50, n ইজ ইকুয়াল টু 50, দেন p হয়ে যাবে কত, p ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে প্লাস প্লাস হয়ে, দেন এখানে তাহলে এখন n এর ভ্যালু কত 50, এখন দেখবে কি 50 কি 2 দিয়ে ডিভাইজেবল, হ্যাঁ, তাহলে আবার ভাগ করবে তাহলে n এর ভ্যালু হয়ে যাবে কত 25 এন্ড এখানে p এর ভ্যালু হয়ে যাবে কত 1 থেকে 2 বাড়বে, তাহলে n এর ভ্যালু এখানে কত 25, এখন দেখবে 25 কি 2 দিয়ে ডিভাইজেবল না, তার মানে কি এখান থেকে ব্রেক হয়ে আবার পরে বের হয়ে আসবে, তার মানে পাইলাম কত i। তাহলে যদি আমি এরকম করি সি আউট i তারপরে স্পেস কাউন্ট, যদি এটা করি তার মানে কি দাঁড়াইলো যে আমার এই i যদি প্রাইম হয় তাহলে এই প্রাইম দিয়ে আমি কতবার ওই n এর ডিভাইড করতে পারি, এইভাবে আর কি কাজ করে প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা। সো এই জিনিসটা আরেকটু ডিফারেন্ট ওয়েতেও করা যায়। আগে একটা জিনিস মিস করে আসছি, সো এখানে যে এইটা করলাম না, এই যে চেক ভেরিয়েবল দিয়ে জাস্ট কোন নাম্বারটা প্রাইম আর কোন নাম্বারটা প্রাইম না সেইটা আলাদা জিনিস করা লাগতেছে, এই কন্টিনিউ করা লাগতেছে, সেটা না করে আমরা করতে পারি কি এখানে একটা ভেক্টর রাখতে পারি, ভেক্টর ইন্টিজার, যে এই নাম্বারটা প্রাইম, এরকম একটা জিনিস করতে পারি। তাহলে আমার এই সি লুপটা মানে সি অ্যালগরিদম চালানোর পরে আমার এই পর্যন্ত তো আইডেন্টিফাই হয়ে গেছে যে কোন জিনিসটা প্রাইম আর কোন জিনিসটা প্রাইম না। তাহলে আমি করতে পারি কি ফর ইন্টিজার i সমান 2 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত i প্লাস প্লাস করতে পারি, দেন জাস্ট কি করতে পারি ইফ যদি sec of i ইজ ইকুয়াল টু ট্রু হয় তাহলে এই নাম্বারটা প্রাইম এন্ড এইটারে আমি প্রাইমের মধ্যে প্রাইম ভেক্টরে ঢুকাই রাখবো, তাহলে প্রাইম ডট পুশব্যাক i। সো ক্লিয়ার, এই তাইলে আমি প্রাইম ভেক্টরটা পাইতেছি, তাহলে আমি এই যে এইখানে লুপটা চালাইতেছি i থেকে n পর্যন্ত, সেটা না চালাইয়া আমি করব কি এইটা প্রাইম পর্যন্ত লুপ চালাবো। তাহলে ইন্টিজার i সমান 0 থেকে i লেস দ্যান প্রাইম ডট সাইজ, আচ্ছা প্রাইম অফ 0 তে কিন্তু 2 আছে, প্রাইম অফ 1 এ কিন্তু 3 আছে, তাহলে 0 ইনডেক্স থেকে প্রাইম ভেক্টরের 0 ইনডেক্স থেকে প্রাইম ভেক্টরের সাইজ এর আগ পর্যন্ত লুপ চালাবো। এখন আমি বলতেছিলাম কি কোনো একটা n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে এই যে a1 a2 a3 ax এর ভ্যালু কিন্তু স্কয়ার রুট অফ n এর ছোট হবে, তাহলে আমি এইখানে জাস্ট চেক করব if যদি কি হয় প্রাইম অফ i ইনটু প্রাইম অফ i যদি গ্রেটার দ্যান n হয়ে যায় তাইলে করব কি এইখান থেকে ব্রেক করে দেব যে না আমার আর প্রাইম ফ্যাক্টরাইজেশন করার কোনো মানে নাই। বুঝতে পারছি? ওকে, এইভাবে করতে পারি। এখন দেখ এই সি অ্যালগরিদমে কিন্তু আমরা আরেকটা জিনিস অপটিমাইজ করতে পারি। সি অ্যালগরিদমে আমরা জানি যে দুনিয়াতে যত ইভেন নাম্বার আছে ইভেন নাম্বারের মধ্যে শুধু 2 প্রাইম, মানে ইভেন প্রাইম নাম্বার শুধু 2, আর যত প্রাইম আছে দুনিয়াতে সবগুলো অড নাম্বার। এই জিনিসটা সবাই জানে কিনা যে দেখ 2 3 5 7 13 এরকম যাইতে যাইতে ইনফিনিটি পর্যন্ত,
জাস্ট 2 কিন্তু ইভেন নাম্বার। হ্যাঁ, তাহলে আর কোনো ইভেন নাম্বার আমার প্রাইম না। তাহলে আমি জাস্ট এইখানে করতে পারি কি, এই যে 2 থেকে স্কয়ার রুট অফ n পর্যন্ত চালাইছি না, প্রত্যেকটা নাম্বারের জন্য i প্লাস প্লাস করছি। জাস্ট এখানে i প্লাস প্লাস না কইরা এখানে 3 থেকে আমি জাস্ট যদি i প্লাস ইজ ইকুয়াল টু 2 করতাম, তাইলে কিন্তু আমার হয়ে যেত। জিনিসটা এমন না? তাহলে জাস্ট 3 দেখতাম প্রাইম কিনা, 5 7 13, জাস্ট বিজোড় নাম্বারগুলোই তো আমি কনসিডার করব, কারণ আমি জানি 2 বাদে আর সব নাম্বারগুলো আমার কি, মানে ইভেনের ক্ষেত্রে 2 বাদে আর সব নাম্বারগুলো নন প্রাইম। তাহলে আমি জাস্ট করব কি, এখানে আলাদা আরেকটা লুপ চালাবো যে ফর ইন্টিজার i সমান 4 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত সব ইভেন নাম্বারের উপর ইটারেট কইরা এন্ড চেক অফ i ইজ ইকুয়াল টু 0। এন্ড এইখানে আবার সেম ভাবে 3 থেকে n পর্যন্ত i প্লাস ইজ ইকুয়াল টু 2 করব, আর শুরুতে ভেক্টরের মধ্যে 2 পুশ করে রাখবো আলাদা, কারণ 2 আমার প্রাইম নাম্বার। 2 পুশ ব্যাক 2। ওকে, দেখ করলাম কি, শুরুতে আমি সবগুলো নাম্বারে ধরে নিলাম প্রাইম, হ্যাঁ, এন্ড 0 আর 1 প্রাইম না সেটা বইলা দিলাম। এখন আমি তো এটাও জানি যে 2 বাদে আর যত ইভেন নাম্বার আছে সবগুলো আমার নন প্রাইম, তাহলে সেইটাও আমি এখানে আলাদাভাবে বলে দিলাম। এখন জাস্ট আমার বাকি থাকে কি, 3 থেকে সব অড নাম্বারগুলো। তাহলে আমি 3 থেকে সব অড নাম্বারগুলোর উপরে লুপ চালাইলাম, এন্ড জাস্ট যদি ওই নাম্বারটা প্রাইম হয় তাহলে ওর সামনে যত মাল্টিপল আছে ওই নাম্বারের সবগুলোর বলে দিতে পারি নন প্রাইম। এই এখন জাস্ট প্রাইম যেখানে আমি সেভ করে রাখবো, মানে প্রাইমের একটা লিস্ট তৈরি করতে চাইতেছি, তখন কি করব, আমি জানি শুধু 2 ইভেন প্রাইম নাম্বার, দেন 2, তাহলে প্রাইমের মধ্যে পুশ করে রাখলাম। দেন 3 থেকে যত সামনে n পর্যন্ত অড নাম্বার আছে সবগুলোর উপরে ইটারেট কইরা জাস্ট যেই নাম্বারগুলো ওই অর্ডের ভিতরে যেই নাম্বারগুলো প্রাইম সেইগুলো প্রাইমের ভিতরে পোস্ট করে রাখলাম। সো এই হচ্ছে সব মোটামুটি একটা ভালো অপটিমাইজেশন হইল সি অ্যালগরিদমের। এখানে কিন্তু জাস্ট আমরা আগে যেই কমপ্লেক্সিটিটা বের করছিলাম যে n log of log n, তার কিন্তু অর্ধেক সংখ্যক লুপ চালানো লাগতেছে এখানে, কারণ এই যে জাস্ট মাঝখানে ইভেন নাম্বারগুলো সব বাদ হয়ে গেছে। সেটা একটা ভালো কমপ্লেক্সিটি, সেটা মিস হয়ে গেছিল বলতে মনে ছিল না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জাস্ট আমি করতেছি কি, এই যে বললাম যদি 0 থেকে প্রাইমের সাইজ মানে ওই প্রাইমের উপরে লুপ চালাইতেছি, আর এখানে দেখাইলাম যে a1 a2 a3 ax, মানে একটা n এর তো আমি এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। তো যেখানে a1 a2 a3 a4 এইগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার। সো কোনো এই ফরম্যাটে স্কয়ার রুট অফ n এর বড় কোনো প্রাইম নাম্বার থাকবে না এই ফরম্যাটে। তাইলে আমি যদি এই কন্ডিশনটা ট্রু করে, তার মানে কি ওই প্রাইমটা স্কয়ার রুট অফ n এর থেকে বড়, সব তখনই ব্রেক হয়ে যাবে। আর নয়তোবা যদি ডিভাইজেবল হয়, তাহলে কতক্ষণ ডিভাইজেবল হয়, জাস্ট কয়বার ডিভাইজেবল হয় সেটা p এর মধ্যে কাউন্ট করতেছি, এন্ড জাস্ট এই a আর p প্রিন্ট করতেছি। জিনিসটা এমন, এটা তো p হবে, কাউন্ট নামে তো কোনো জিনিস নাই। বুঝতে পারছি কিনা? তাইলে আসলে এই ফরম্যাটে প্রিন্ট হবে। এখন আর একটু জিনিস বাকি আছে। ধর আমার এইখানে 37 n এর ভ্যালু দিলাম, তো 37 এর জন্য কি ভিতর থেকে কিছু প্রিন্ট করার কথা? করার তো কথা না। দেখ 37 এর জন্য আমি জানি কি 37 এর স্কয়ার রুট অফ n পর্যন্ত এই এখানে কাজ করবে। তাহলে 37 এর রুট n করলে কত হয়? 6 পর্যন্ত। তাহলে 6 এর প্রাইম নাম্বারগুলো কত? 2 আর 3। তাহলে 2 আর 3 এর জন্য কি এইখানে ঢুকবে? এই ইফ কন্ডিশনই তো ঢুকবে না, কারণ 37 এর 2 দিয়েও ভাগ যায় না, 37 এর 3 দিয়েও ভাগ যায় না। তাহলে আমার আলটিমেটলি এই ফর লুপ থেকে কিছুই প্রিন্ট করবে না এইখান থেকে। বাট একটা জিনিস কিন্তু আমি জানি, আমি 37 এর এই ফরম্যাটে কিন্তু লিখতে পারি। কোন ফরম্যাটে? এই যে এখানে যদি 37 লিখি, তাহলে 37 এর কিন্তু আমি 37 টু দি পাওয়ার 1 এই ফরম্যাটে লিখতে পারি না? তো এইটা তো আমার এখানে প্রিন্ট করতেছে না। তাহলে আমার জাস্ট শেষে একটা কন্ডিশন চেক করলেই হবে, ইফ যদি n গ্রেটার দ্যান 1, মানে n যদি বড় হয়, তাইলে জাস্ট ওই নাম্বারটা একটা প্রাইম আমি বলে রাখতে পারি। এটা গ্যারান্টি যে এইখানে যদি n এর থেকে বড় হয়, মানে 1 এর থেকে বড় হয়, n এর ভ্যালু 1 না হয়, এইখানে ভাগ হইতে হইতে n এর ভ্যালু 1 না হয়, তাহলে এইখানে
এমন একটা নাম্বার পাইছি যেটার অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইজেবল করা পসিবল না। যেমন একটা এক্সাম্পল যদি আমি নেই, আচ্ছা এখানে বলে নেই, তাইলে জাস্ট প্রিন্ট করবো কত n, আর জাস্ট ওইটার পাওয়ার হবে কত 1। জাস্ট এই যে 37 এর অনের ক্ষেত্রে এক্সাম্পল খুঁজতেছি, ওয়েট। বারো, সো 12-র জন্য আমি করতে পারি কি 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আবার 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এখন 3, তাহলে এই 3-এর জন্য দেখবি যে আমার এই মাঝখানে কাজ করবে। হ্যাঁ, এইটার জন্য কাজ করবে। আরেকটা নাম্বার যদি নেই, কি নিতে পারি এখানে? কিছু মাথায় আসতেছে না। এর জন্য 2, 3, ওকে। আচ্ছা, এটা বলতেছিলাম কেন যে এই কেস বাদেও এই যে নাম্বারটা যদি প্রাইম হয়, তাইলে তো জাস্ট আমি দেখতেছি কি এই ফর লুপ থেকে কিছু প্রিন্ট করবে না। ওকে, যেটা বলতেছিলাম যে ওই একটা এক্সাম্পল খুলতেছিলাম, বাট আমার মাথায় আসতেছে না এখন। যে প্রাইম না হইলেও দেখা যাবে এইখান থেকে ব্রেক কইরা গেছে, কিন্তু কিছু এন রয়ে গেছে যেটা 1-এর থেকে বড়। তো এন এর ভ্যালু যদি 1-এর থেকে বড় রয়ে যায়, তাইলে জিনিসটা হচ্ছে ওইটা একটা প্রাইম নাম্বার। তো তাইলে ওইটাও তো আমার এই ফরম্যাটে কনসিডার হবে না। আমি বলতেছি কি আমার এই ফরম্যাটে কনসিডার হবে সেই ডেরিভেটিভ যেগুলো প্রাইম, তার মানে কি a1 a2 a3 a6 এটা প্রাইম। তাহলে যেহেতু এইখানে n কিছু বাকি রয়ে গেছে 1-এর থেকে বড়, ওইটাও একটা প্রাইম, তাহলে সেটা আলাদাভাবে কনসিডার করে প্রিন্ট করা লাগবে। জিনিসটা এমন আর কি। সো আজকে শুরু থেকে তেমন কিছু শিখি না, জাস্ট নাম্বার ট্রির একেবারে বেসিক জিনিস শিখছি। তো কিছুটা বুঝতে পারার কথা। শুরুতে শিখছিলাম যে একটা নাম্বারের প্রাইমালিটি টেস্ট, যে এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না সেটা কিভাবে ডিফাইন করব। এন্ড সেটা শুরুতে দেখলাম অর্ডার অফ n এ করা যায়, দেন আমরা দেখতেছি না অর্ডার অফ n এর থেকে স্কয়ার রুট অফ n এও করা যায়, তাই তো। দেন আমরা সিভ অ্যালগরিদম দেখলাম, সিভের অনেক কিছু দেখলাম যে শুরুতে আমরা সেভ করতে পারি কি জাস্ট একেবারে অর্ডার অফ n এর একটা লুপ চালাই করতে পারি। অর্ডার অফ n এর বলতে স্কয়ার রুট অফ n এর একটা লুপ চালাই করতে পারি, দেন জাস্ট অর্ধেক করে দিতে পারি, মানে ইভেন্টগুলো বাদ দিয়ে দিতে পারি, ইভেন্টগুলো স্কিপ করেও যেতে পারি। কারণ কি আমি জানি শুধু 2 হচ্ছে আমার ইভেন প্রাইম নাম্বার, আর সবগুলা আর যত প্রাইম আছে সবগুলো অড। সেই কারণে ইভেন্টগুলো বাদ দিয়ে জাস্ট অডের উপরে আমি ইটারেট করতেছি। এই যে এইখানে 3 থেকে সামনে যত অড আছে। সেই পর্যন্ত বেসিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি জানি যে অনেকে এখানে জানো এই জিনিসগুলো যা আজকে পড়াইছি। হ্যালো, কথা শোনায় না। হ্যালো একটু জোরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। ওই যে যেটা n গ্রেটার দ্যান 1 কন্ডিশন, তো এর মানে তো আমরা ইভেনের কন্ডিশনের জন্য আমরা একটা দিছি n% i is equal to 0 if কন্ডিশন, কিন্তু যেহেতু ওই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, তাহলে আমার n গ্রেটার দ্যান 1 কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। মানে এটার মানে কি এটা বোঝাইতেছে যে রিজোর যদি পাই, তাইলে যদি সেগুলোর প্রাইম ফ্যাক্টরাইজেশন থাকে তাইলে আমার এগুলো বসবে। তাহলে তো ওই কন্ডিশনটা ভিতরে মানে f মানে n গ্রেটার দ্যান 1 কন্ডিশনটা এটা বোঝাইতেছে যে বিজোড় সংখ্যার জন্য আমরা কন্ডিশনটা এটা চেক করতেছি। না না, বিজোড় সংখ্যার জন্য না, এমন এমন কেস আছে। আচ্ছা এই একটা কেস ধর, n যদি আমার প্রাইম দেয়, প্রাইম বলতে 2 বাদে অন্য কিছু দিল, 2 না, আচ্ছা যাই, আচ্ছা হ্যাঁ ধর 5 দিল, তো 5 এর স্কয়ার রুট পর্যন্ত আমার এইখানে চলবে। তো 5 এর স্কয়ার রুট পর্যন্ত শুধু প্রাইম আছে কত 2, 5 এর স্কয়ার রুট পর্যন্ত দেখ 5 এর স্কয়ার রুট পর্যন্ত শুধু 2 আছে। তাহলে 2 তো এখানে এসে চেক করবে যে 5 কি 2 দিয়ে ডিভাইজেবল না,
এরপরেই আইসা যাবে কত, প্রাইম নাম্বার আসবে কত 3, তাহলে 3 ইন্টু 3 তো 5 এর থেকে বড় হয়ে গেছে, তখন ব্রেক হয়ে যাবে। বাট আমার এন কিন্তু তখনও 5ই আছে, তার মানে কি আমি কিন্তু 5 এর ওই ফরম্যাটে লিখতে পারি যে 5 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, বাট আমার কিন্তু এইখানে কিছুই প্রিন্ট হয় না, দেখবি এই ফর লুপের মধ্যে কিছুই প্রিন্ট হয় না। তখন কথাটা বুঝতে পারছি কিনা আমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। সো এই একটা কেস যে আমার এই শেষে n গ্রেটার দ্যান 1 এটা চেক করা লাগবে। আরো একটা কেস আছে যেটা আমার মাথায় এখন আসতেছে না, ওটা বুঝতেছিলাম যে কি কেস। সো পরের ক্লাসে যদি আসে মানে মনে পড়লে আমি ওই পরের ক্লাসে বুঝাই দেব। সো আর একটা কনসেপ্ট মানে এই নাম্বার থিওরির বেশিরভাগই লাগে হচ্ছে কনসেপ্টের উপরে কাজ করে, অনেক কনসেপ্ট আছে। আচ্ছা আমরা সি বুঝলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন হালকা পাতলা দেখলাম, আর নাম্বারের প্রাইমালিটি চেক দেখলাম। একটা কনসেপ্ট দেই নাম্বার থিওরি। আচ্ছা আমরা এতক্ষণ বলতেছিলাম কি, আমরা কোন একটা নাম্বারের ডিভাইজার গুলারে পেয়ার আকারে লিখতে পারি নাকি? সাপোজ n এর ডিভাইজার a b c d, a b c d না d1 d2 d3 এরকম যাইতে যাইতে d অফ x পর্যন্ত। তাহলে আমি বলতেছি কি আমি ডিভাইজার গুলারে অলওয়েজ কি করতে পারি, পেয়ার আকারে লিখতে পারি। তাহলে পেয়ার আকারে লেখার জন্য আমার কি x অবভিয়াসলি আমার ইভেন হওয়া লাগবে। এই কথাটা কি ক্লিয়ার কিনা? সেই কথাটা কি বুঝতে পারছি? আমরা n এর ডিভাইজার গুলো লিখতেছি, n এর ডিভাইজার গুলারে এই লিখলাম। এখন আমি বলতেছি কি n এর ডিভাইজারে আমি পেয়ার আকারে লিখতে পারি। সো পেয়ার আকারে লেখা মানে কি x আমার অবভিয়াসলি ইভেন হইতে হবে, মানে এই টোটাল সাইজটা আমার ইভেন হইতে হবে, n এর ডিভাইজারের কাউন্ট ইভেন হইতে হবে, এটা সত্য কথা। এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু n এর ডিভাইজারের কাউন্ট অডও হইতে পারে। কোন কোন ক্ষেত্রে? যেমন n যদি পারফেক্ট স্কয়ার হয়, n if যদি n is equal to পারফেক্ট স্কয়ার, n যদি পারফেক্ট স্কয়ার হয় তাইলে কিন্তু আমার n এর ডিভাইজারের কাউন্ট কি হবে? অড। কেন অড হবে? কারণ দেখ আমি করতেছি কি, আমি সাপোজ 60 এর জন্য, যেটা 60 না 40 এর জন্য যা লিখতেছিলাম, 40 এর জন্য লিখলাম কত, যদি ডিভাইজার লিখি 1 40, তারপরে 2, তারপরে 20, তারপরে 3 তো হবে না, 5 আর 8, তারপরে 4 আর 10, আর কিছু আছে? আর তো কিছু নাই। ওকে, তাইলে 40 এর ডিভাইজার হইলো কয়টা? 8টা। বাট দেখ প্রত্যেকটা ডিভাইজার মানে a ইনটু b আকারে যে লিখছি, a আর b কিন্তু ডিফারেন্ট, a আর b, এখানেও a b ডিফারেন্ট, এখানেও a b ডিফারেন্ট, এখানেও a b ডিফারেন্ট, মানে কি 8টা, 4 দুগুণে 8টা, মানে 4টা পেয়ার 8টা ডিভাইজার। তার মানে কি অবভিয়াসলি 40 এর ডিভাইজার সংখ্যা ইভেন। কিন্তু যদি আমি এখানে 36 এর নাম্বারের করতে চাইতাম তাহলে হয়তো কত, 1 ইনটু 36, তারপরে 2 ইনটু কত, 18, আর 2 ইনটু 18। সো এরকম করতে করতে কিছু ধরে এরকম করতাম, এরকম করতাম, দেন যাই করতাম না কেন, বাট মাঝখানে কিন্তু এমন একটা পেয়ার আসতো 6 ইনটু 6 পেয়ার আসতো না এইটা। এখানে কিন্তু এও যা বিও তা, মানে এই পেয়ারে দুইটাই সেম। ক্লিয়ার কিনা? তো এই ক্ষেত্রে কি আমার 2 কাউন্ট হবে ডিভাইজারের কাউন্ট? তখন তো 6 একবারই কাউন্ট হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পেয়ারটার জন্য কাউন্ট আসতেছে 1, তার মানে 36 এর ডিভাইজার সংখ্যা কত? অড। 36 এর ডিভাইজার সংখ্যা অড। কি কারণে? কারণ এই যে পারফেক্ট স্কয়ারে ঝামেলা করতেছে। কি ঝামেলা? দুইটাই a আর b এর পেয়ারে দুইটা নাম্বারে সেম। বোঝা গেছে কিনা এটা? সো আমার যদি বলে কোন একটা নাম্বারের ডিভাইজার কাউন্ট করতে, সো এই জিনিসটা তো আজকে শিখাই নাই, বাট একটু বইলে দিই কয় মিনিট আছে, সো এখনো 9 মিনিট আছে। সাপোজ আমার যদি বলে একটা নাম্বারের ডিভাইজার কাউন্ট করতে, একটা নাম্বারের কতগুলো ডিভাইজার আছে বা কি কি ডিভাইজার আছে, তো আমি করব কি ইন্টিজার i সমান, আচ্ছা কোন একটা নাম্বারের ডিভাইজার কি কি সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমি করব কি ইন্টিজার সাপোজ ডিভাইজার লিখে দিলাম। দেন আমি বলছি কি একটা লুপ চালাবো কতক্ষণ পর্যন্ত, i সমান 0, i লেস দেন 0 তো না 1 থেকে i লেস দেন ইজ ইকুয়াল টু কতক্ষণ পর্যন্ত। দেখ
একটা নাম্বারের ছোট যে প্রত্যেকটা পেয়ারের ছোট ভ্যালু কিন্তু কখনো স্কয়ার রুট n এর থেকে বড় হইতে পারে না, যেটা বললাম। তাহলে i ইনটু i লেস দ্যান ইজ ইকুয়াল টু n লিখবো এন্ড i প্লাস প্লাস করব। এরপরে কি করব, যদি ইফ i n mod i ইজ ইকুয়াল টু 0 হয়, মানে n এর i দিয়ে ভাগ দেয়, তাহলে i কিন্তু একটা ডিভাইজার কার n এর। তাহলে আমি করব কি, ডিভাইজার ডট পুশ ব্যাক করব কারে, i কে। i হচ্ছে একটা n এর ডিভাইজার নাকি? দেখ সাথে সাথে কিন্তু n ভাগ i ও কিন্তু একটা ডিভাইজার, মানে n ভাগ i, এটা সাপোজ a ইজ ইকুয়াল টু n ভাগ i, তাহলে a ও কিন্তু একটা i এর ডিভাইজার। তাহলে ডিভাইজার ডট পুশ ব্যাক করব কত, a। এই কথাটা ক্লিয়ার কিনা? সাপোজ 40 এর ডিভাইজার কিন্তু 5, এখন 40 এর 5 দিয়ে ভাগ করার পর কিন্তু আরেকটা ইন্টিজার আছে, সেই ইন্টিজারটাও কিন্তু 40 এর একটা ডিভাইজার। বাট আমি কিন্তু ওই ম্যাক্সিমামটার জন্য লুপ চালাই নাই, আমি লুপ চালাইছি ছোট যে ভ্যালুগুলো আছে তার ম্যাক্সিমামটা পর্যন্ত। তাহলে আমার করতে হবে কি, যখনই এই ছোট ভ্যালুগুলোর জন্য আমি এই লুপটার এই ইফ কন্ডিশনে ঢুকবে, তখন ওর যে পেয়ার ছিল, সাপোজ 2 এর পেয়ারে ছিল কত 20, 5 এর পেয়ারে ছিল কত 8, তো ওই 8 পর্যন্ত তো আমার লুপই চলবে না, বাট 8ও তো আমার একটা ডিভাইজার। তো সেইটা পাবো কিভাবে, যখনই 5 এর জন্য এই ইফ কন্ডিশনে ঢুকবে তখন 40 ডিভাইডেড বাই 5 মানে 8, তখন এইভাবে জাস্ট 8 আমি পাবো, মানে ওর সাথের যে পেয়ারটা, ওর পেয়ারের যে আরেকটা ভ্যালু সেইটা পাবো এইভাবে, যে ডিভাইজার ডট পুশ ব্যাক, তাহলে এ করবো ওই 8ও পুশ করে দেবো। কিন্তু যখন 36 এর জন্য 6 আর 6 আসবে, দেখ এই 6 আর 6, তখন কিন্তু এইখানে n mod 6 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে ডিভাইজার ডট পুশ ব্যাক 6 একটা ডিভাইজার। এখন 36 ডিভাইডেড বাই 6, তখন কিন্তু এর ভ্যালু 6 আসবে, তখন আবার ডিভাইজারের মধ্যে 6 পুশ করলে 6 কিন্তু 2 বার পুশ করতেছি। তার মানে আমি কি করব, তখন একটা কন্ডিশন লাগাই দিতে হবে যে আমার কি i ইনটু i নট ইজ ইকুয়াল টু n, হ্যাঁ, যে আমার যদি পারফেক্ট স্কয়ার না হয় i ইনটু i নট ইজ ইকুয়াল টু n হয়। ক্লিয়ার কিনা জিনিসটা? হ্যাঁ, এই কন্ডিশনটা দেওয়া হয় না যে i ইজ ইকুয়াল টু যদি a হয় তাহলে ব্রেক করে দেব, আর নাইলে আমার হ্যাঁ সমস্যা নেই, i ইজ ইকুয়াল টু যদি a হয় তাহলে ব্রেক, তাহলে i নট ইজ ইকুয়াল টু যদি a হয় তাহলে জাস্ট পুশ করব, তাইলে অন্য পেয়ারটা সেম না। এইভাবে আর কি একটা নাম্বারের ডিভাইজার বের করে। সো ওই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে যদি কি হয়, যে কোনো নাম্বারের, দুনিয়াতে যত নাম্বার আছে সবগুলো নাম্বারের প্রত্যেকটা নাম্বারের ডিভাইজারের কাউন্ট কি ইভেন, বাট শুধু পারফেক্ট স্কয়ার যেগুলা সেইগুলার ডিভাইজারের কাউন্ট হলো অড। সো এই পারফেক্ট ডিভাইজারের জন্য একটা ইফ কন্ডিশন আলাদা লাগাইতে হয়। পারফেক্ট ডিভাইজার বলতে যে কোনো নাম্বারের ডিভাইজার কাউন্ট করার সময় এইটা একটা আলাদা ইফ কন্ডিশন লাগাইতে হয়। সো আই থিংক আজকে জাস্ট এই পর্যন্তই, যে একটা নাম্বারের প্রাইমারিটি চেক, সিভ অ্যালগরিদম, কোন একটা নাম্বারের ডিভাইজার কাউন্ট, তারপরে সিভ রে কেমনে আমরা অপটিমাইজ করতে পারি, এন্ড প্রাইম ফ্যাক্টরাইজেশন নাম্বারের। সো আজকে এই পর্যন্তই থাক, ওকে।